আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি ব্যাংকিং এ ক্যারিয়ার করতে চান এবং আপনাদের অনেক ধরনের প্রশ্ন এবং যত ধরনের কনফিউশন আছে সব ধরনের কনফিউশন এবং প্রশ্ন সবগুলাই আপনারা আজকে আমাদের সেশনের মাধ্যমে জানতে পারবেন। এবং আমরা আছি এইচএ ক্যারিয়ার একাডেমি থেকে। আজকের সেশনটা আমরা করছি ক্যারিয়ার ইন ব্যাংকিং সেক্টর নিয়ে। আমি আজকে পুরো সেশনে আপনাদের সাথে আছি মোহাম্মদ হাসান আহমদ, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এইচএ ক্যারিয়ার একাডেমি। পাশাপাশি আমি ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে ফিউচার আইকনে আছি। আমাদের প্রায় সময়ই কিন্তু অনেকেই আমরা বলে থাকি যে আমাদের গভর্নমেন্ট অর প্রাইভেট সেক্টরই হোক, আমরা ব্যাংকিং সেক্টরে আমরা নিজেদের কেরিয়ার করতে চাই। সো সেই কেরিয়ার গড়ার জন্য বা আপনাদের কেরিয়ারকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায় এবং ব্যাংকিং সেক্টরে আপনি কিভাবে আপনার কেরিয়ারকে নিয়ে যেতে পারবেন, পুরো সেশনেই থাকবে সব ধরনের গাইডলাইন্স। পুরো সেশনে আপনি জানতে পারবেন যে আপনি যদি ক্যারিয়ার করতে চান ব্যাংকিং সেক্টরে কিভাবে যেতে হবে, কিভাবে পথ চলতে হবে। সেই পথ চলার জন্য আপনাদের সামনে আজকে আমাদের সাথে আছেন প্রায় এই ব্যাংকিং সেক্টরে 20 থেকে 20 বছরের মতো অতিবাহিত করেছেন, যার এক্সপিরিয়েন্স, যার অবজারভেশনস, যার ট্রেনিং কোয়ালিটি, কম্পিটেন্সি সব কিছু মিলিয়ে ওনার অভিজ্ঞতা থেকে আমরা আজকে জানতে পারবো আমাদের ব্যাংকিং সেক্টরে কিভাবে কেরিয়ার করতে চাই। তো আজকে আমাদের সাথে আছেন মিড ব্যাংক মিড ব্যাংক মিড ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের হেড অফ কার্ডস, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবিদুর রহমান স্যার। এবং আজকে আমাদের সাথে পাশাপাশি আছেন আমাদের এইচই ক্যারিয়ার একাডেমির চেয়ারম্যান জালালউদ্দিন স্যার। উনিও প্রায় হোটেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে 12 থেকে 13 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আছেন। পাশাপাশি বিভিন্ন দেশে উনি ট্যুরিজম নিয়ে কাজ করছেন। তো তাদের অভিজ্ঞতা থেকে আজকে আমি জানাবো, আমরা জানতে চেষ্টা করব আসলে ব্যাংকিং ক্যারিয়ার সেক্টরে কিভাবে আমরা নিজেদের ক্যারিয়ার করতে চাই। সো আজকে আর আমরা দেরি করব না, আমাদের গেস্টকে আমাদের সামনে নিয়ে আসবো। সো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমাদের সাথে আরো আছেন সিএসএস আবাস সেন্টারের হেড অফ অপারেশনস এবং আমরা এইচই কেরিয়ার একাডেমির ফাউন্ডার চেয়ারম্যান জালালউদ্দিন স্যার। স্যার, জি, গুড ইভিনিং সবাই। আশা করি ভালো আছেন এবং আমরা আশা করব যে আজকে অনেক ভালো কিছু আউটপুট পাবো ব্যাংকিং সেক্টর নিয়ে। এবং ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার করতে গেলে আসলে আমাদের কি করা উচিত বা কি করণীয়, এগুলো আমরা সব স্যারের কাছ থেকে জানবো। উনি একজন হিউজ এক্সপিরিয়েন্স মানুষ। তো আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, স্যার স্যারকে আমি অনুরোধ করব যেন শুরু করে দেয়। স্যার স্যার আমাদের সাথে প্রায় অনেকেই আমাদের সাথে অলরেডি জয়েন হয়েছেন স্যার। সবাই আপনাকে গুড ইভিনিং জানাইছেন, সবাইকে আপনাকে অনেকেই সালাম জানিয়েছে। তো স্যার আসলে আমরা যখন অনেকেই বলি যে ব্যাংকিং এ কেরিয়ার করতে চাই বা ব্যাংকিং এ কেরিয়ার জন্য, তো আপনার যে অভিজ্ঞতা বা আপনি আসলে আপনাদের সময়ের যে ব্যাংকিং সেক্টরের যে জব অপরচুনিটি ছিল বা যে স্কিল গুলো ছিল এখনকার সাথে আসলে কিভাবে ম্যাচ করে বা আমরা আসলে কিভাবে সেই পথে আগাতে চাই স্যার। অনেকেই আমরা কেরিয়ার করতে চাচ্ছি, যে আসলে কিভাবে প্রিপারেশনটা নিব, এইটাই হচ্ছে প্রথম প্রশ্ন স্যার সবার কাছ থেকে। হাসান এবং হাসানের মাধ্যমে আজকে আপনারা যারা আমাকে দেখছেন তাদের সবার প্রতি আমার সালাম এবং ওয়ালাইকুম আসসালাম। এবং আমি আশা করছি যে আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন।
হাসান যেমনটি বলছিল যে ব্যাংকিং ক্যারিয়ার করার যে আসলে আমাদের প্রিপারেশন কিভাবে করতে হবে বা সেই ধরনের একটা প্রাণবন্ত আলোচনা করব ইনশাল্লাহ। আসলে বিভিন্ন কোশ্চেন মানে যেটা হয় যে ইন্টারাকশনের মাধ্যমে একজন অপরজনের মানে কোশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে কিন্তু আসলে সুন্দর একটা জিনিস বের হয়ে আসে, রাইট? তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদের যার যে ধরনের প্রশ্ন আছে প্রশ্নগুলো করুন। প্রশ্ন করলেই আসলে তার ডিটেলসটা আমরা বের করে আনতে পারবো, ভিতর থেকে বের করে আনতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। তো ব্যাংকিং ক্যারিয়ার কিভাবে আসলে ক্যারিয়ারের মানে আমি ব্যাংকিং স্পেসিফিক ভাবে ব্যাংকিং ক্যারিয়ারের কথা বলার আগে এটা আসলে আগে ডিফাইন করতে হবে প্রপারলি, রাইট? আমরা অনেকে পড়াশোনা করছি, করার পরে আমরা মনে করছি যে আমরা ব্যাংকিং এ চাকরি করব, বা কেউ মনে করছেন যে অন্য কোনো সেক্টরে কাজ করব। আমি ডেফিনেটলি আজকে আমার কথা যারা যারা শুনছেন তারা সবাই হয়তো ব্যাংকিং ক্যারিয়ারের জন্য একমত না। আবার কেউ কেউ হয়তো এমন হতে পারে যে আপনারা সবাই ব্যাংকিং ক্যারিয়ারের জন্য একমত, কিন্তু বাস্তবতা রিয়েলিটি যেটাকে বলে সেটা কিন্তু এক না। হুম। তো আমাকে প্রথমে ডিফাইন করতে হবে যে আমি কোন সেক্টরে ভালো কাজ করতে পারবো। মানে এরকম না যে আমাকে চাকরি করতেই হবে, জব করতেই হবে, সেই জন্য আমার মানে চাকরি করা, এই মানসিকতাটা থেকে বের হয়ে আসতে হবে। আসলে আগে দেখতে হবে যে আমার পেশনটা কোথায়। আমি টাকা অর্জনের জন্য চাকরি, আসলে টাকার বিষয়টা এরকম যে আমরা প্রত্যেকটা ধর্মে কিন্তু অলমোস্ট একই কথা বলেছে, সেটা হিন্দু ধর্ম বলেন, মুসলিম ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, আপনার ভাগ্যে যেটুকু আছে সেটুকু আপনি ছাড়া তার একটু বেশিও পাবেন না, কমও পাবেন না। বাট থিঙ্ক ইজ যে এই বিষয়টা নিয়ে আমি পরে আবার কথা বলবো। তো এখানে যেটা বলতে চাই যে আসলে আপনি নিজেকে কোথায় দেখতে চান, এইটা আগে আপনাকে ড্রিমটাকে ফাইনাল করতে হবে, কারণ রিয়েলিটি এমনই যে আপনাকে বাস্তবতার সম্মুখীন হতে গেলে আপনার মানে পছন্দ, চয়েস এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এগুলো কিন্তু থাকে না, একরকম থাকে না। যেরকম আমার ইচ্ছা ছিল যে আমি মেরিন ইঞ্জিনিয়ার হব, আমি কিন্তু এখন অ্যাজ এ ব্যাংকার। তো আমাদের এই জিনিসটা আমরা যদি আগের থেকে ডিফাইন করে নিতে পারি যে আমরা কোথায় চাকরি করব বা কোথায় আমার প্যাশন, কোথায় আমি সবচেয়ে বেশি ভালো করতে পারবো, দ্যাট উইল বি এ গ্রেট। সেটাই হচ্ছে আসলে মূল বিষয়। এবং ওইটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি ওইটা করার জন্য আপনার যে যে পদ দরকার সেই পদগুলো বেরিয়ে আসবে। হাসান, আমি মনে হয় আপনার কোশ্চেনটার অ্যান্সার করতে পেরেছি। জি স্যার, পেরেছেন স্যার। আসলে আমরা যখন অনেকেই বলে যে আমরা আসলে কেরিয়ার শুরু করতে চাই ব্যাংকিং সেক্টরে, আসলে আমরা অনেকেই আসলে জানি না আসলে স্যার কেরিয়ারটা কি। আসলে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন আসলে কেরিয়ারটা কি, আসলে কেরিয়ার কি, কোন সেক্টরে কেরিয়ার গড়ার আগে আসলে কেরিয়ার বলতে কি বুঝি, এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার হওয়া উচিত। আমি কি ঠিক বলছি স্যার? রাইট, রাইট। হ্যাঁ, আপনার কথাটাই, এই কথাটাই কিন্তু আমি একটু আগে ব্যাখ্যা করলাম। কিছুটা হলেও একটু আগে ব্যাখ্যা করলাম এইভাবে যে আপনি ক্যারিয়ারটা কি? ক্যারিয়ারটা হইতেছে এই যে, যে ১ম এ আমি বললাম যে আপনাকে চাকরি করতে হবে, টাকা অর্জন করতে হবে। এটা কিন্তু নট রিয়েলি। হ্যাঁ? এটা কিন্তু না। মানে জিনিসটা হচ্ছে যে আপনি entrepreneur ও হইতে পারেন। হ্যাঁ? তো ক্যারিয়ার হিসেবে একটা অন্টারপ্রেনারশিপটাকেও তো ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়, যে আপনি অন্য মানুষকে দেরকে ক্যারিয়ার দিবেন, অন্যদেরকে চাকরি করার সুযোগ করে দিবেন। হুম। তো আমাদের ছোটবেলা থেকেই একটা মন মানসিকতা, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে তাই হয়েছে যে আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে যে আমরা পড়াশোনা শেষ করে চাকরি করব, চাকরি করে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ইনকাম করব। কিন্তু বিলিভ মি, আজকে এই যে যে মানে ইনকাম আমি যেটা করছি সেই ইনকামটা আমার প্রতিষ্ঠানের জন্য হয়তো, বা সেই প্রতিষ্ঠান আমাকে ইনকামটা দিচ্ছে, কিন্তু এই পরিশ্রমটা যদি আমি নিজের কোম্পানির জন্য করতাম তাহলে এখন যে পরিমাণ আর্ন করছি তার থেকে বেশি না হলেও কম কিন্তু আমি আর্ন করতাম না। আমি কি বোঝাতে পেরেছি? তো জি স্যার। ক্যারিয়ারটাকে আমাদের
প্রথমেই আমাদের ব্রেন থেকে এটা মানে অমিট করে দেওয়া উচিত যে ক্যারিয়ার মানেই চাকরি করা না, অন্যের দাসত্ব করা না। এটা কিন্তু প্রথমেই আমাদের মাথা থেকে ইয়ে করা উচিত। কিন্তু হ্যাঁ, বলতে পারেন হাসান, পরিস্থিতির কারণে আমাদের অনেকেরই হয়তো পড়াশোনার খরচ বা ফ্যামিলি চালানোর খরচ, অনেক দায় দায়িত্ব আমাদের পরে চলে আসে সত্য। কিন্তু একটু সাহস নিয়ে, একটু সাহস নিয়ে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু নিজেকে যদি ওইভাবে তৈরি করা যায়, তাহলে কিন্তু মানে অনেক সহজেই অনেক সুন্দর জায়গায় পৌঁছানো যায়। হাসান। আপনি জি স্যার, আপনি আসলে সত্য কথাই বা বাস্তবতাই তুলে ধরেছেন। আসলে বাস্তবতা আমরা আসলে অনেকেই বুঝি না, বা আমরা কেরিয়ার বলতে সাধারণত আমরা যারা স্টুডেন্ট বা আমরা যারা আছি, আমার বন্ধু বা আমাদের জুনিয়র, তারা অনেক সময় আমাকে বলে যে তারা কেরিয়ার বলতে আসলে বুঝে যে আমরা কোথাও জব করব বা কোনো একটা সেক্টরে জব করব। যে আজকে আপনি যে সুন্দরভাবে বিষয়টা বোঝালেন যে আসলে এন্টারপ্রেনিয়রশিপ বা বিজনেস করো যে এটা একটা কেরিয়ার, আপনি নিজে কিছু করে যে একটা কেরিয়ার, সেটা আপনি বুঝিয়ে দিলেন স্যার। আমরা আজকাল দেখি স্যার যে আমরা যে ব্যাংকিং ব্যাংকে যাওয়ার জন্য, ব্যাংকিং এক্সামের জন্য বিভিন্ন কোচিং সেন্টার দেখে থাকি, সেগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যার, এটা যদি বলেন। রাইট। অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে যে এই যে মানে যে কোচিং বলেন, এগুলো তো সবই ওই অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করার জন্যই, তৈরি করার জন্যই এই কোচিং সেন্টার গুলো বা ট্রেনিং সেন্টার গুলো চলছে, রাইট? তো আমি ইয়া কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টারদের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাই যে আসলে মানে আম, উম, মানে আপনি অ্যাডমিশন টেস্ট দিয়ে যে জিনিসটা হয়, অ্যাডমিশন টেস্ট দিয়ে একটা মানে ধরেন একটা পোস্টের জন্য সার্কুলার থাকলো, এখানে 1000 পিপল অ্যাপ্লাই করে, কিন্তু হয়তো লোক নেওয়া হবে 10 জন, 20 জন বা 100 জন। তো এই অ্যাডমিশন টেস্টটা কিন্তু জাস্ট ওই 100 জনকে বাছাই করার জন্য একটা জাস্ট মাধ্যম। বাট প্রসেস। ব্যাংকিং ক্যারিয়ার এই কোচিং সেন্টার বা এটা কিন্তু নট ম্যান্ডেটরিলি থিংস। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি থিংস না। তো আমি একটা কোশ্চেন আগে আপনার কাছে একটু সরি, আরো আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল, যে আমাদের অডিয়েন্সটা কি সবই এখন স্টুডেন্ট, মানে যারা আছেন এরা কোন লেভেলের স্টুডেন্ট, আর মানে কি এরা ফাইনাল ইয়ারের, না থার্ড ইয়ারের, না ফোর্থ ইয়ারের, না একটু যদি জানাতেন তাহলে আমার কথা বলতে সুবিধা হতো। আমাদের যারা এখানে আছেন অনেকেই কিন্তু অলরেডি প্রফেশনে আছেন, অনেকেই প্রফেশনে আছেন। ব্যাংকিং এ দেখছেন যে বর্তমানে একটা স্মার্ট স্যালারি থাকে, বা প্রাইভেট জবে যদি বলি যে প্রাইভেট ব্যাংকে। এবং অনেকেই এখন বর্তমানে এই প্যান্ডামিকে ফাইনাল ইয়ারে আছেন, ফাইনাল ইয়ার পরীক্ষা আটকে আছে, একটা ডিপ্রেশনে চলে গেছে। এই মাঝে চাচ্ছে যে আমরা যদি ব্যাংকিং কেরিয়ার নিয়ে করতে চাই তাহলে আসলে কিভাবে আগাবো বিষয়টা। তো আমাদের এই জায়গাতে ম্যাক্স হচ্ছে স্যার থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার স্টুডেন্ট যারা আছে এখানে দেখছেন, প্রায় প্রায় অলরেডি স্যার আমাদের কয়েকটা গ্রুপ মিলিয়ে প্রায় 250 জন স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে জয়েন হয়েছেন। আর কিছু প্রফেশনও আছেন যারা ইয়েতে যেতে চাচ্ছেন। তো Right. যদি বলি স্যার, তাহলে আমরা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন প্রপার গাইডলাইন না পাওয়ার ক্ষেত্রে আমরা আসলে ডিপ্রেশনে চলে যাচ্ছি। সেই থেকেই স্যার আমরা একটা এইচ কেরিয়ার একাডেমি চিন্তা করলো যে স্যার আপনাদের মতন যারা এইগুলো সেক্টরে আছেন বা এক্সপিরিয়েন্স নিয়ে আছেন, বা আপনারা জানেন আসলে কোন ধরনের স্টুডেন্ট বা কোন ধরনের জব, যারা জব সিকার তাদের কি ধরনের গাইডলাইন্স দরকার বা তাদের কি ধরনের স্কিলস দরকার। তো সেজন্য স্যার আপনাকে আমরা পেয়ে খুবই আনন্দিত। তো আপনার মাধ্যমে এই পুরো সেশনেই জানতে চাচ্ছি স্যার আপনার এক্সপিরিয়েন্স থেকে আর কিছু আমরা কোয়েশ্চেন নিব, সেই কোয়েশ্চেন গুলোর জন্য স্যার আমি একটা কিভাবে জিনিস আগাতে পারি আমরা। যে এখন একটা জিনিস ক্লিয়ার হলো যে আমাদের এখানে দুই ধরনেরই মানে সব সেগমেন্টেরই আমাদের অডিয়েন্স রয়েছে। তো আমি এখন যে এক্সাম্পলটা দিতে যাব, সেই এক্সাম্পল দিয়ে সব অডিয়েন্সকেই আমার এই এক্সাম্পলটা কভার করবে। তো আপনারা নিশ্চয়ই ইসিজি মেশিনের কথা জানেন, রাইট? ইসিজি আমাদের হার্টের কোনো সমস্যা হলে আমরা, ব্রিদিং এর কোনো সমস্যা হলে আমরা ইসিজি করতে চাই, তাই না? সো ইসিজির যে রিপোর্টটা আসে, ক্যান ইউ ভিজুয়ালাইজ অল ইসিজির রিপোর্টটা কেমন? ইসিজি রিপোর্টটা যখন আসে তখন দেখা যায় যে মানে আপ ডাউন এরকম করে একটা গ্রাফ থাকে। এম আই রাইট হাসান? তাই না? তো ইয়েস 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 স্যার। অনেক সময় নাটক, সিনেমা, নভেলে
ইসিজির স্ক্রিন দেখতে পারি। হ্যাঁ, স্ক্রিনে এরকম আপ অ্যান্ড ডাউন হতে হতে একটা সময় শব্দ করে একটা স্ট্রেট লাইন হয়, রাইট? টি করে স্ট্রেট ইয়া, লাইন হয়। তো এই স্ট্রেট লাইন হলে আমরা বুঝি যে পেশেন্ট বা রুগীটা বেঁচে নাই। আমি কি হাসান বুঝাইতে পেরেছি? জি স্যার। রাইট। তো ইসিজি গ্রাফ থেকে আমরা বুঝি যে যতক্ষণ গ্রাফের আপ অ্যান্ড ডাউন আছে ততক্ষণ রুগী বা পেশেন্টটা বা মানুষটা সুস্থ আছে। কিন্তু যখন গ্রাফের লাইনটা স্ট্রেট লাইন হয়ে যায়, একটা স্ট্রেট লাইন হয়ে যায়, তখন কিন্তু আমরা ধরেই নিই যে রুগীটা মারা গেছে বা রুগীটা বেঁচে নেই, রাইট? সো আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে যদি আমাদের সেটা পড়াশুনো বলেন, সেটা চাকরি বলেন, আমাদের অবস্থানের যদি আপ অ্যান্ড ডাউন না হয়, আমরা যদি সবাই একই জায়গায় থেকে থাকি, একটা লাইনে থেকে থাকি, তাহলে বুঝতে হবে যে আপনি মৃতপ্রায়। সেটা আপনি পড়াশোনায় হন, সেটা আপনি ক্যারিয়ারে হন। যেরকম আরেকটু সুন্দর ভাষায় বলতে গেলে যে আপনি যদি দেখেন যে সব সময় পরীক্ষায় আপনি 80% করেই মার্ক পাচ্ছেন, এটা 81 হচ্ছে না, 83 হচ্ছে না, বা 70 হচ্ছে না, 60 হচ্ছে না, অলওয়েজ আপনি একটা স্টাডি মোডে 80% পাচ্ছেন, দ্যাট মিনস যে আপনার কোনো চেঞ্জেস হচ্ছে না, আপনার কোনো পরিবর্তন হচ্ছে না, আপনি যে জায়গায় ছিলেন ইয়েস। ঠিক সেই জায়গায় আছেন। এখন এই জায়গাটাকে যদি আমি ক্যারিয়ার, এটাকে যদি ইসিজির সাথে তুলনা করি, তার মানে এটা আপনি মৃতপ্রায়। কারণ ইসিজির গ্রাফ বলে আপ অ্যান্ড ডাউন হলেই, তাহলেই মাত্র আপনি লাইভ। আবার আমরা যেমন এখানে যারা প্রফেশনে আছি, যারা চাকরি করছি, তারা যদি দীর্ঘদিন একই পোস্টে চাকরি করি, আমাদের কোনো প্রমোশন না হয়, আমাদের যদি কোনো বেতন না বাড়ে, আমরা যদি নতুন নতুন কোনো নলেজ ট্রেনিং না গ্রহণ করি, তাহলেও কিন্তু আমাদের ক্যারিয়ার লাইফটা কিন্তু স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তো আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি, সেটা আপনি প্রফেশন কোনো থাকেন আর স্টুডেন্ট থাকেন, আপনার লাইফটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে কিনা এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। যে আপনি সব সময় আপনার লাইনে আপ অ্যান্ড ডাউন থাকতে হবে, আপনার জীবনে আপ অ্যান্ড ডাউন থাকতে হবে, আপনার অবস্থার পরিবর্তন ঘটাইতে হবে। আপনি যদি পৃথিবীর সমস্ত মানে সৌরজগৎ গুলোকে দেখেন, কেউ কিন্তু একটি সেকেন্ডের জন্য কোনো একটা জায়গায় স্থির না, সবাই কিন্তু ঘূর্ণায়মান। এবং আপনি যদি চোখ বন্ধ করে আপনার শরীরের ভিতরে লক্ষ্য করেন, আপনার হার্ট, আপনার লিভার, আপনার স্টোমাক, আপনার কিডনি, অল আর ওয়ার্কিং। নো ওয়ান আর ইন, মানে কেউ কিন্তু স্টপ নাই, কেউ কিন্তু এক সেকেন্ডের জন্য বন্ধ নাই, সবাই ওয়ার্ক করতেছে। সবাই কিন্তু একটা পরিবর্তনের মধ্য দিয়ে তার দিন মানে তার সময়গুলো পার করছে, রাইট? সো সারা সৌরজগৎ যদি পরিবর্তিত, সৌরজগৎ যদি ঘূর্ণায়মান থাকে, স্থির না থাকে, তখন আপনি ক্যারিয়ার স্টুডেন্ট বলেন অথবা চাকরিজীবী বলেন, যাই বলেন, আপনার ওখানে যদি স্থিরতা চলে আসে, তাহলে বুঝতে হবে যে আপনি ঠিক প্রোগ্রেসিভ লাইনে নাই। সো আপনাকে অবশ্যই আপনাকে পরিবর্তন হইতে হবে। এই পরিবর্তন হওয়ার জন্য যা যা নেওয়ার দরকার, আপনি যদি ক্যারিয়ার অলরেডি চাকরিতে, কোনো চাকরিতে থাকেন বা কোনো বিজনেসে থাকেন, তাহলে আপনার চাকরির উন্নয়নের জন্য যা যা করার দরকার, এডিশনাল কোয়ালিফিকেশন, স্কিল, এগুলো ডেভেলপ করতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হতে চান, তাহলে নিয়ার ফিউচার জব মার্কেটের যে কম্পিটেন্সি, যে জব মার্কেটের জন্য যে যে বিষয়গুলো নিয়ে আপনাকে মানে কোয়ালিফাই হইতে হবে, সেই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া, সেই বিষয়গুলোর ট্রেনিং গুলো মানে নিজেকে নিজের ভিতরে ইনপুট করা। তো এইটা মানে যে আপনাকে স্থির থাকা যাবে না, ইসিজি মেশিনের গ্রাফের মতো স্ট্রেট লাইন হওয়া যাবে না। দ্যাট ইজ দ্য থিং, হাসান। ওকে স্যার। স্যার, এক্সাম্পলের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারছি যে আমাদের লাইফে যখনই আমরা কেরিয়ার করতে চাই বা কিছু করতে চাই, তাহলে আমাদেরকে হয় উপর দিকে যেতে হবে, নিচ দিকে যেতে হবে, মানে একটা স্টেডি থাকা যাবে না, সেই বিষয়টাই আমরা বুঝতে পারলাম। স্যার, হ্যাঁ এমডি মিলন হাসান, আহমেদ উনি, হাসান, এই কথা বলে একটু একটা কথা মনে হয়ে গেল। অডিয়েন্স হয়তো বলতে পারে যে নিচের দিকে আমি কেন যাব, আমার তো উপরের দিকে ওঠা উচিত, রাইট? তাই নয় কি হাসান? ইয়েস তো স্যার, ইয়েস ওকে, স্যার। গুলটি দেখেছি, গুলটি আমাদের গ্রামে, এটা ইংরেজিতে কি বলে ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, মানে গুলটি দিয়ে আমরা রাইট। পাখি মারি, রাইট? পাখি ও, বা বুঝছি। এটা
তো আপনি যদি গুলটির এই যে বেল্টের কথা চিন্তা করেন, তো মানে এটা যত পেছনে টেনে নিয়ে আসবেন, তাহলে কি হবে? আপনার যে বলটা সেটা কি দূরে যাবে না কাছে যাবে? দূরে যাবে স্যার, আর এমটিও ঠিক থাকবে। রাইট। তো আপনি যদি অল্প টানেন তাহলে বলটা অল্প অল্প সামনে যাবে। অল্প আর যদি যাবে স্যার। আপনি বেশি টানেন তাহলে আপনাকে বলটা আরো বেশি যাবে। সেই জন্য জীবনে কখনো কখনো একটু পেছনে আসতে হয় অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য। আমি কি বুঝতে পেরেছি রাইট। হাসান? জি স্যার, জি রাইট। স্যার, বুঝতে পারছি স্যার, রাইট। জি। সো এমডি মিলন আহমেদ উনি প্রশ্ন করেছেন স্যার, ব্যাংকিং জবের জন্য আসলে একাডেমিক স্টাডি অর জব প্রিপারেশনস এন্ড স্কিল ডেভেলপমেন্ট কোনটি আসলে কতটুকু প্রয়োজন? সুন্দর কোশ্চেন করেছেন। আসলে কোশ্চেন গুলো সুন্দর হলে অ্যান্সার করতে সুবিধা হয়। উনি কোশ্চেন করেছেন একাডেমিক স্টাডি, জব প্রিপারেশন এবং প্রিপারেশন, স্কিল ডেভেলপমেন্ট। কোন খুব কোনটি খুব কোনটি প্রয়োজন, কতটুকু প্রয়োজন স্যার? কোনটি কতটুকু প্রয়োজন, রাইট। আসলে একাডেমিক স্টাডি যেটা হচ্ছে এটা একটা সার্টিফিকেশন ছাড়া আর কিছুই না। এইটা একটা সার্টিফিকেশন। কোন জায়গাতে আমরা ধরেন কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য যে ইনভাইটেশন কার্ড পাই, হ্যাঁ, কিছু কিছু অনুষ্ঠান থাকে সেখানে কিন্তু বলে দেয় যে ইনভাইটেশন কার্ডটা নিয়ে আসতে হবে অ্যাজ এ গেট পাস হিসাবে, রাইট। তো ইনভাইটেশন কার্ডটা ছাড়া যেরকম ভিতরে ঢোকা যায় না, একাডেমিক কোয়ালিফিকেশনটা বা একাডেমিক স্টাডিটা ঠিক এটা এরকমই। জাস্ট এন্টার করার জন্য কোনো একটা প্রফেশনালে এন্টার করার জন্য একটা সার্টিফিকেট নামমাত্র, একটা গেট পাস নামমাত্র। যখন আমরা কোনো মুভি দেখে টিকিট কাটি বা কোনো খেলা দেখার জন্য স্টেডিয়ামে টিকিট কাটি, টিকিটটা কিন্তু চেক করার পরে টিকিটটা নিয়ে কিন্তু আর কোনো কাজ হয় না, রাইট। সো ইয়েস একাডেমিক স্যার। স্টাডি just like a pass, just like a ticket. এটা once you enter, it will not like it not more than মানে more valuable things. সো স্টাডিটা হইতেছে সহজ ভাষায় বলতে গেলে আপনার কোনো একটা জায়গাতে অ্যাপ্লিকেশন করার জন্য বা কোনো একটা জায়গায় চাকরিতে ঢোকার জন্য আপনার যে কোয়ালিফিকেশনটা মানে মানে প্রথমে আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে একাডেমিক মানে কোয়ালিফিকেশন, রাইট। সো যেটাকে আমরা বলি প্রাইমারি রিকোয়ারমেন্ট, তাই তো স্যার? primary requirement for anything, for any profession. And if you go talk regarding especially regarding banking, then it must be এই ব্যাংকিং ক্যারিয়ারে এখন কিন্তু কোনো ব্যাংকই থার্ড ডিভিশনকে অ্যালাউ করে না, ইভেন সরকারি ব্যাংকও। সো আপনি বুঝতে পারছেন যে আপনার ডেফিনেটলি ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস এইগুলো এনশিওর করতে হবে। থার্ড ডিভিশন কোনোভাবেই কোনো ব্যাংকিং ক্যারিয়ারে অ্যালাউ করছে না, কোনো জায়গাতেই কোনো ব্যাংকই অ্যালাউ করে না, বা ভবিষ্যতে করবে কিনা আমার জানা নাই, রাইট। তো সেকেন্ড পয়েন্টটা ওনার যেটা ছিল যে জব প্রিপারেশন, ইয়েস, ডেফিনেটলি জব প্রিপারেশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ফ্রেশার হিসেবে আমি আপনাকে কেন চাকরিতে নিব? মানে আপনি তো ফ্রেশার, একেবারে কোনো কিছু জানেন না। তো আপনি যদি জব প্রিপারেশন নেন, ঠিক আছে, আমি দেখেছি আমাদের ইন্টারভিউতে, আমরা অনেক ইন্টারভিউ নেওয়ার সময় এরকমও অনেকে বলে থাকে ফ্রেশার, এজ এ ফ্রেশার, যে স্যার আমি কিন্তু এক্সেল এ এক্সপার্ট, আই ক্যান ডু সো মেনি থিং ইন এক্সেল। আমি এক্সেলে বিভিন্ন ধরনের সূত্রগুলো, ফর্মুলাস গুলো আমি এটাতে আমি এক্সপার্ট, আই ক্যান ডু দ্য ক্যালকুলেশন, লট অফ ডেটা অ্যানালিটিক্স, আমি ডেটা অ্যানালাইজ করতে পারি খুব সহজে। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আমি ওয়ার্ড ডকুমেন্ট খুব সুন্দর করে ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারি। সো ইন্টারভিউ বোর্ড তখন চিন্তা করে, আচ্ছা ওকে ঠিক আছে, এই ওনাকে তো আমরা এই পোস্টের জন্য নিতেই পারি, উনি যদি ভালো না পারে তাহলে তাকে আমরা এমআইএস এ ট্রান্সফার করব। সো মানে আপনি বুঝতে পারতেছেন যে আপনার যখন কোনো নলেজ নাই, এক্সপিরিয়েন্স নাই জব রিলেটেড, ইউ হ্যাভ টু ডু সামথিং, ইউ হ্যাভ টু ডু অ্যাকোয়ার সামথিং এডিশনাল কোয়ালিফিকেশন, যেটা কিনা ইন্টারভিউ বোর্ডকে আপনাকে অ্যাট্রাক্ট করবে। ইন্টারভিউ বোর্ড আপনাকে সেই বিষয়টাতে অ্যাট্রাক্ট করবে যে না, আমি যদি ওনাকে ওই জায়গায় নাও পারি তাহলে ওনাকে পরে আমি এখানে সেট করব। সো জব প্রিপারেশনের জন্য প্রাইমারি স্টেজে আমি বলবো যে মাইক্রোসফট এক্সেল, একটা যদি প্রশ্ন করা হয় যে কোনো ফ্রেশারের, বেশিরভাগ কোশ্চেন গুলো এরকমই আছে, আপনি এক্সেল কেমন পারেন? স্যার পারি, একটু কাজ করলে শিখাই দিলে আমি পেরে যাব। দিস ইজ নট এ রাইট কোশ্চেন।
যে ভাইয়াটা একটু কোশ্চেনটা করছিলেন জব প্রিপারেশনের মধ্যে এক্সেল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে পয়েন্ট, যেটা কিনা আপনার ইন্টারভিউ বোর্ডে জব পেতে অ্যাজ এ ফ্রেশার ইন্টারভিউ বোর্ডে জব পেতে অনেক অনেক হেল্প করতে পারে। আপনি যদি বোল্ডলি বলতে পারেন কি কোশ্চেনের উত্তরে যে আপনার অফিস মাইক্রোসফট অফিস সম্পর্কে কেমন নলেজ, আপনি যদি বোল্ডলি বলতে পারেন যে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স অনেক, আমি স্যার মাইক্রোসফট এক্সেলে খুব সহজে বড় বড় ডেটা অ্যানালাইজ করে দিতে পারি, আমি সুন্দর করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারি, কারেক্ট? তখন না Yeah. আপনার মানে অন্য জবের এক্সপিরিয়েন্স না থাকলেও এই এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট এক্সেল এগুলো কিন্তু মানে প্রত্যেকটা অফিসেই কিন্তু একটা রিকোয়ার্ড প্রয়োজনীয় জিনিস। সো এই জিনিসটাকে যদি আপনি ফুটায় তুলতে পারেন, হ্যাঁ। আর এখন তো কোভিড এসে অনেকের হয়তো অনেক কষ্ট বেড়ে গেছে, বাট কোভিড এসে কিন্তু এডুকেশনাল সেক্টরে অনেক পরিবর্তন এনে দিয়েছে। এখন খুব অল্প পয়সায় অনেক বড় বড় কোর্স আপনি কিন্তু লেস মানে ডিসকাউন্টেড প্রাইসে শিখতে পারছেন। যেরকম আগে একটা এক্সেল শিখতে গেলে 3,000 থেকে 5,000 টাকা লাগতো, এখন কিন্তু আমি অনেক দেখেছি 300 টাকা থেকে শুরু করে বিলো 1000, 300 টাকা থেকে শুরু করে মানে 1,000 টাকার মধ্যে বহু কোম্পানি এক্সেল শেখাচ্ছে অনলাইনে। তো 300 টাকা আমরা মোবাইলে এই যে ফেসবুকিং বা ইন্টারনেট ব্রাউজিং এ কিন্তু শেষ করে ফেলছি। তো আমরা কিন্তু এখনো যারা এক্সেলে মোটামুটি পারি বা এক্সেল পারি না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সময় নষ্ট না করে এই ক্যারিয়ার গুলোতে, যেহেতু অনলাইনে এখন ডিসকাউন্টেড প্রাইস দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলোতে বুক করে ফেলেন এবং সময় অনুযায়ী সেগুলো করে ফেলেন। এবং আরেকটা কোশ্চেন বলে যে প্র্যাকটিস কাজ করতে গেলে প্র্যাকটিস করলে হয়ে যাবে, এই ধরনের উত্তর আমরা দিব না। আপনি বাসার থেকেই প্র্যাকটিস করবেন। বিভিন্ন ডেটা অনলাইনে পাওয়া যায়, বিভিন্ন ধরনের কোম্পানির স্ট্যাটিস্টিক্স অনলাইনে পাওয়া যায়, সেই ডেটাগুলো নিয়েই আপনি আপনার এক্সেলের বিভিন্ন জিনিস কাজগুলো করবেন। এবং থার্ড কোশ্চেন ছিল কি জব ডেসক্রিপশন, আরেকটা ছিল কি স্কিল। আচ্ছা জি আমি কি স্যার। আর কি বলবো এই বিষয়টা নিয়ে আর একটু বলবো, না আপনার কাছে অন্য কোনো কোশ্চেন? না স্যার, এটা বলেন, এটা নিয়ে স্যার এটার মাধ্যমে আরে অনেকগুলো কোয়েশ্চন স্যার আমরা পেয়ে যাচ্ছি স্যার, রাইট। অনেকগুলো এখন কোয়েশ্চেনের আনসার পেয়ে যাচ্ছি। এখন আমাদের কাছে একটা ভালো মানে আছে স্কিল। স্কিল কিন্তু কয় প্রকার এটা আমাদেরকে বুঝতে হবে। স্কিল হচ্ছে দুই প্রকার, একটা স্কিলকে বলা হচ্ছে হার্ড স্কিল, আর একটা স্কিলকে বলা হচ্ছে সফট স্কিল। হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে একটা রিসার্চ করে বের করা হয়েছে, যে রিসার্চে বলছে যে কোনো সাকসেসফুল হওয়ার জন্য আপনার যে স্কিল গুলো দরকার, তার মধ্যে 20% স্কিল দরকার হার্ড স্কিলের এবং 80% স্কিল দরকার সফট স্কিলের। তো মানে সফট স্কিল দরকার 80%। এখন স্কিলের এই দুইটা ভাগ, সফট স্কিল এবং হার্ড স্কিল, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ সফট স্কিল অ্যান্ড হোয়াট ইজ হার্ড স্কিল। হার্ড স্কিলটা হচ্ছে ওই স্কিল গুলো যে স্কিলগুলোর মাধ্যমে আপনার শারীরিক পরিশ্রম মানে সরাসরি আপনার ফিজিক্যাল মানে ইন্টারাকশন দরকার হয়। যেরকম আপনি কোনো কিছু টাইপ করবেন কম্পিউটারে, এই যে টাইপ করতেছেন, এটা আপনার টাইপ করার, এটা হচ্ছে আপনার হার্ড স্কিল। বা আপনি কোনো একটা জায়গা থেকে সেলস করার জন্য, মার্কেটিং করার জন্য কোনো একটা জায়গাতে যাচ্ছেন, কাস্টমারকে বোঝাচ্ছেন, এই যে যাওয়াটা, কাস্টমারের সাথে উপস্থাপন করাটা, এগুলো হচ্ছে হার্ড স্কিল। বা কোনো একটা অ্যাপ্লিকেশন, আমরা যেরকম রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন ফর্ম ফিল আপ করি, তো আমাদেরকে এই যে ফর্ম ফিল আপ করাটা, এগুলো হচ্ছে হার্ড স্কিল। আর সফট স্কিল হচ্ছে ডেফিনেটলি আমাদের একটা সবারই ধারণা হয়তো এর মধ্যে আছে যে সফট স্কিল মানে আমাদের কম্পিউটার, আমাদের সফটওয়্যার, এই ধরনের স্কিল গুলোকে আমরা সফট স্কিল বলি। যদি আপনাদের মধ্যে কেউ এমন ভেবে থাকেন যে কম্পিউটার স্কিলটাকে সফট স্কিল বলে, তাহলে আপনি ভুল করছেন। আসলে সফট স্কিল সেইগুলোই যেগুলো বলা হচ্ছে যে আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার কর্মদক্ষতা, আপনার বুদ্ধিমত্তা, আপনি কত সহজেই আরেকজনকে কনভিন্স করতে পারেন,
আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, একটা টিমের সাথে টিম হয়ে চলা, এগুলোকে বলা হচ্ছে সফট স্কিল। তো অনেকেই আমরা হার্ড স্কিলে অনেক এক্সপার্ট, আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করতে পারি, আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করতে পারি, আমরা মাথার ঘাম পায়ে ফেলতে পারি, কিন্তু আমাদের সফট স্কিলের অভাবে আমরা সাকসেসফুল হতে পারছি না, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটির দীর্ঘদিনের রিসার্চ থেকে বের হয়ে আসছে। তো আপনি যদি কর্মক্ষেত্রে বা স্টুডেন্ট যেটাতেই বলেন, আপনি যেখানেই বলেন, সেখানেই এই সফট স্কিলের মানে আপনার প্রতি প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা স্টুডেন্ট আছেন বা যারা প্রফেশনালে আছেন, যেটা যে যিনি যেখানেই আছেন, সফট স্কিলটাকে আত্মস্থ করতে হবে। সফট স্কিলটাকে কিভাবে আরো বাড়ানো যায়, আপনার বুদ্ধিমত্তাটাকে কিভাবে বাড়ানো যায়, আপনার কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায়। এখন আপনি বলতে পারেন, তা আমি স্টুডেন্ট, আমার কর্মদক্ষতাটা কোথায়? আপনার কর্মদক্ষতা হচ্ছে ওই জায়গায় যে আপনি কত সুন্দর করে আপনি পরীক্ষায় বেশি মার্ক পেতে পারেন, কথার কথা। এটা আপনার একটা দক্ষতা। এই দক্ষতা ধরেন অ্যাভারেজলি আপনি 75% করে মার্ক পান, তো এটাকে আপনাকে 76 এ বা 77 এ নিয়ে গেলেন। এই যে আপনি 75 থেকে 76 এ বা 77 এ নিয়ে গেলেন, এটাই হচ্ছে আপনার দক্ষতা। এই দক্ষতাটা আপনাকে আরো বৃদ্ধি করতে হবে। সহানুভূতি, আবেগ, আপনার মানে আপনি বিপদে আছেন, এই করোনা কালের মধ্যে কে না বিপদে আছে ভাইয়া? যেটা আপনি স্টুডেন্ট, আপনি যেরকম বিপদে আছেন, একজন কর্মচারী উনি যেরকম বিপদে আছে, মালিক পক্ষ যেরকম তারাও বিপদে আছে, বয়স্ক মানুষ, ছোট্ট মানুষ, সবাই করোনার কারণে বিভিন্ন কারণে আমরা মানে বিপদে আছি। কিন্তু এই যে বিপদে থাকাটা, এইটা যদি আপনার এক্সপ্রেশনের মধ্যে চলে আসে, আপনার চেহারার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আপনি জব মার্কেটে খুব একটা ভালো করতে পারবেন। এই যে আপনার কোনো কষ্ট বা কোনো অনুভূতিটাকে আপনাকে লুকিয়ে রাখা, আপনার ফেসের ভিতরে লুকিয়ে রাখা, এটা কিন্তু একটা অনেক বড় গুণ। তো এই যে অনুভূতির বিষয়টা আমি বলছি, এই যে অনুভূতি, আবেগ, এইগুলোকে সফট স্কিল বলছে। আমরা হার্ড স্কিল করতেই পারি, কিন্তু অনেকে সফট স্কিলের প্রতি আমাদের কোনো নজর নাই। হয়তো আপনাদের এই অডিয়েন্সের মধ্যে অনেকেই এই সফট স্কিলটা হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে, আমার যে শব্দগুলো বললাম। কিন্তু এই সফট স্কিল নিয়ে 1990 সাল থেকে বিশ্বের বড় বড় দার্শনিকরা, রিসার্চরা, স্কলাররা, তারা এই সফট স্কিলটা কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে চেষ্টা করছে। কিন্তু মজার বিষয় আপনাদেরকে বলতে চাই যে এটা কোনো ট্যাবলেট বা এটা কোনো ওষুধ বা এটা কোনো ম্যাজিকের মতন বিষয় না, যে আপনাকে খাইয়ে দিলে, আপনাকে ম্যাজিকের কাজটা করে দিলে আপনি সফট স্কিলটা শিখে ফেলবেন। আসলে সফট স্কিলের জন্য দরকার অধ্যাবসায় এবং চর্চা, নিয়মিত চর্চা। এবং এগুলো যদি আপনি করেন, তাহলে সফট স্কিল আস্তে আস্তে বাড়বে। জি, আচ্ছা। জি স্যার। স্যার রাফিউল ইসলাম রাফি উনি একটা প্রশ্ন করেছেন। স্যার আমি প্রথম বর্ষে অধ্যয়নরত, আমি ব্যাংকের জব করার জন্য খুব ইচ্ছা আমার। একাডেমিক পড়াশোনার পাশাপাশি কোন জিনিসটা আমাকে বেশি গুরুত্ব দিতে হবে ব্যাংক জবের ক্ষেত্রে, যদি এই সম্পর্কে কিছু সাজেশন দিতেন স্যার। স্যার অলরেডি এটার রাইট। আপনি আনসার দিয়ে দিয়েছেন স্যার, অলরেডি প্রায় আপনি বলছেন যে গুরুত্ব দিচ্ছেন সফট স্কিলটা দরকার, আর পাশাপাশি সফট স্কিল গুলা পাশাপাশি আপনি বলছেন হার্ড স্কিলের আমাদের জন্য এক্সেলে এক্সপার্ট হইলে আমাদের জন্য সেই জিনিসটা পাওয়ার পিপিটি, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই জিনিসগুলো লাগবে। পাশাপাশি লিডারশিপ স্কিলস এন্ড কমিউনিকেশন স্কিলস। এবং স্যার আমি একটা জিনিস আসলে এই প্রশ্নের মাধ্যমে এড করে আপনার কাছে জানতে চাচ্ছি স্যার। আমরা অনেক সময় দেখি, এই যদি বলি আমাদের এই যে সেশনটা আমরা করছি, এই সেশনটা করার আগে আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমরা পাবলিসিটি করছি, এবং তো সেখানে কিন্তু আমরা স্যার রেজিস্ট্রেশনের জন্য একটা গুগল ফর্ম দেই, যে জায়গাতে গুগল ফর্মে কিছু ইনফরমেশন দিতে হয়। আমরা ম্যাক্সিমাম অনেকেই দেখি স্যার এই গুগল ফর্মটাও কিন্তু আমরা স্যার সুন্দরভাবে ফুলফিল করতে পারি না বা এটাকে পূরণ করতে পারি না স্যার। এই ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে আমাদের টেকনোলজিক্যাল স্কিলে কতটা আমাদেরকে জোর দেওয়া দরকার স্যার? হ্যাঁ, টেকনোলজি টেকনোলজি কিন্তু একটা হার্ড স্কিলের মধ্যে। টেকনোলজি জি স্যার। স্কিল কিন্তু আগেই বলেছি, এটা কিন্তু কোনো সফট স্কিল না, এটা হার্ড স্কিল। এটা আপনাকে অর্জন ওকে করতে স্যার। হয়, আপনাকে এটা ফিজিক্যালি পড়াশোনা করে এটা শিখতে হবে। তো হার্ড স্কিল, ডেফিনেটলি হার্ড স্কিল দরকার। এইটা এই
টেকনোলজিক্যাল স্কিলটা আপনাকে, ওইটাই আমি বলছিলাম যে আপনার ভবিষ্যৎ ফিউচার জব মার্কেট কোন দিকে যাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। আমাদের এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যুগ চলতেছে এখন। তো এখন যেটা হচ্ছে অটোমেশন, ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, আর নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক, এগুলো হচ্ছে আমাদের অনেকের ফিজিক্যাল কাজকে রিপ্লেস করে দিবে। যেরকম আগে কয়লার ট্রেন চলতো, এখন কিন্তু চলছে, লেটেস্টলি কিন্তু ব্যাটারি দিয়ে। তো দেখেন, যখন চলে আসলো তখন কয়লা রিপ্লেস হয়ে গেল, যখন ব্যাটারি বা ইলেকট্রিসিটি চলে আসলো তখন কিন্তু ডিজেল বা স্টিম ইঞ্জিন এটা রিপ্লেস হয়ে গেল। ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে এবং রোবোটিক এসে আমাদের অনেক কাজ কিন্তু রিপ্লেস করে দিচ্ছে। ভবিষ্যতে খুব 2 দিন আর খুব বেশি দিন নয়, তখন আপনি ড্রাইভারলেস কার দেখতে পারবেন। সব গাড়িগুলো ড্রাইভার থাকবে না, কোনো গাড়িতে ড্রাইভার থাকবে না, কোনো অফিসে চা সার্ভ করার জন্য কোনো মেসেঞ্জার পিয়ন থাকবে না, কোনো রেস্টুরেন্টে বয় বা আমরা যেটাকে বলি ওয়েটার, তারা থাকবে না। এগুলো সব এই রোবোটিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো রিপ্লেস করে দিবে। বড় বড় কাজ, টাইপ করা, কোনো আমাদের হার্ড ডিস্কের মধ্যে এই সমস্ত কাজগুলো সব রিপ্লেস হয়ে যাবে রোবোটিক এবং আর্টিফিশিয়াল। তো আমাদেরকে ওই যে জব বা যদি বলতে চাই, তাহলে এই কোন জিনিসটা আপনাকে একটা 10টা লোক হয়তো রিপ্লেস হয়ে যাবে, কিন্তু 10টা লোককে চালানোর জন্য তো 10টা রোবট লাগবে বা একটা রোবট লাগবে। কিন্তু ওই রোবটটা চালানোর জন্য একটা লোক লাগবে ব্যাকগ্রাউন্ডে, রোবটটা তো এমনি এমনি চলবে না। এই রোবটটাকে চালানোর জন্য আপনাকে স্কিলগুলো অর্জন করতে হবে। তো এই মুহূর্তে আমি বলবো যারা মানে আইটি সেক্টরে বা যারা কোয়ালিফিকেশন হিসেবে বা এই জব মার্কেটে থাকার জন্য করতে চান, তাহলে অবশ্যই আপনি কোডিং শিখতে হবে। যে আগে একটা সময় কোডিং গুলো শিখতে গেলে স্পেসিফিক ভাবে আইটি লোক হইতো, আইটি সেক্টরে পড়াশোনা করতে হইতো। এখন কিন্তু ফিউচার যেভাবে হচ্ছে, সেখানে কিন্তু আর এর মধ্যে আইটি লোক হয় সায়েন্সের লোক হইলে দরকার হয় না। যেরকম পাইথন আছে, এখন ভাবে আমাদের সফটওয়্যার বিভিন্ন কোম্পানি ব্যবহার করছে এবং 20 বছর এই পাইথন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে থাকবে বলে আমরা মনে করি। এই পাইথন জন্য কোনো আইটি লোক হওয়ার দরকার নাই, সায়েন্সের স্টুডেন্ট হওয়ার দরকার নাই। এই পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে এবং এটাও আপনি অনলাইনে শিখতে পারেন। ঠিক এরকমই এই স্কিলগুলো স্কিলগুলো আপনাকে ধীরে প্ল্যান করতে হবে। আপনি সব একবারে পারবেন, আমার কথাগুলো শুনে সবগুলো একবারে পারবেন। আমাদের এই ভিডিওগুলি আপনারা বারবার শুনবেন ভবিষ্যতে, তাহলে আপনাদের যেটুকু আপনাদের নেওয়া সম্ভব হয়, যেটুকু আপনি শিখবেন, তার থেকে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, আমাদের এখানে আমাদের স্টুডেন্টের সংখ্যা যদি বেশি থাকে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমি যে একটু আগে বলছিলাম সফট স্কিল, এই সফট স্কিলের মধ্যে একটা অন্যতম বড় স্কিল হচ্ছে লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আপনি তো স্টুডেন্ট, আপনি নেতৃত্ব দেবেন কিভাবে? এই কোশ্চেন কি আপনার ভিতরে আসতে পারে? এসেছে কারোর ভিতরে? জানি না এসেছে কিনা। কারণ সফট স্কিল একটা থাকে। স্টুডেন্ট, আপনি কিভাবে নেতৃত্ব, আপনি কিভাবে টিম বিল্ডিং করবেন? এই টিম বিল্ডিং শব্দটা তো সাধারণত প্রফেশনাল শব্দ ইউজ করা হয়। লিডারশিপ সাধারণত পলিটিক্যাল, রাজনীতি বা নেতৃত্ব দিবে, ইন্সপায়ার করবে, মেন্টর বা কোনো বিষয়। আসলে বিষয়গুলো কিন্তু এটা নয়। আপনি স্টুডেন্ট হিসেবেও লিডারশিপ করতে পারেন। আপনারা যে বনভোজন আয়োজন করেন, এই সবাই মিলে আয়োজন করেন। বনভোজনের উদ্যোক্তা কি সবাই? এই বনভোজনের উদ্যোক্তা একটা মানুষের মাথায়, একজন মাথায় এসেছিল, তিনি হয়তো আরেকজনের সাথে কথা বলেছে। এই যে উনার মাথায় যে এই যে আইডিয়াটা আসতো, এই আইডিয়াটা আপনি দুজনের সাথে কথা বলে তারপরে 10 জনকে নিয়ে আপনি বনভোজন করলেন। এই যে বনভোজন করলেন, বনভোজন আইডিয়া থেকে শুরু করে
বনভোজন শেষ হওয়া পর্যন্ত এবং আপনার যে পার্টিসিপেন্ট গুলো ছিল তাদের সবাই বাসায় পৌঁছালো কিনা সেই পর্যন্ত কাজ যদি আপনি করতে পারেন, তার মানে আপনি একটা লিডার হইলেন, আপনি একটা লিডার হইলেন। লিডার হয়ে আপনি একটা বনভোজনের আয়োজন করলেন। সেরকম করে আজকে 10 জনের বনভোজন আয়োজন করেছেন, পিকনিকের আয়োজন করেছেন। এর পরের বছর 100 জনের করবেন, তারপরের বছর 200 জনের করবেন। আপনার মহল্লায় এই যে শীতের মুহূর্তে এখন বিভিন্ন ধরনের শীতের কারণে মানুষ অনেক কষ্ট পাবে, আপনি একটা লিডারশিপ নিয়ে একটা টিম তৈরি করতে পারেন। 2 জনের টিম হতে পারে, কেউ না থাকলে একজন টিম হতে পারে। আগে কিন্তু বলা হতো টিম হইতে গেলে কমপক্ষে 2 জন লোক থাকবে, কিন্তু মডার্ন সায়েন্স বলতেছে একজনও এখন টিম সম্ভব, রাইট? তো আপনি কয়েকজন মিলে একটা টিম বানাইতে পারেন। বানায় আপনি মহল্লার বিভিন্ন বাসার থেকে অব্যবহৃত ফেলে দেয়া বা যেগুলো ঘরের মধ্যে পড়ে আছে সেই সব শীত বস্ত্রগুলো নিয়ে আপনি যে যারা শীতার্ত মানুষ আছে তাদেরকে আপনি দান করতে পারেন। এই যে শীতার্ত মানুষগুলোর জন্য বিভিন্ন বাসায় বাসায় গিয়ে বা বিভিন্ন কারোর সাথে কথা বলে তাদের কাছ থেকে যে শীতার্ত মানুষের জন্য কম্বল বা শীত বস্ত্র সংগ্রহ করা এবং সংগ্রহ করে সেটা ওই শীতার্ত মানুষের মাধ্যমে বিতরণ করে তাদের মুখে হাসি ফুটায় তাদের হাসিটা দেখা, আপনি স্টুডেন্ট হিসেবে কিন্তু আপনি করতেই পারেন। আর আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি নিশ্চিত জেনে রাখুন যে আপনার ভিতরে একটা লিডারশিপ তৈরি হলো, আপনি একটা টিম বিল্ডিং তৈরি করতে পারবেন। হাসান, আমি মনে হয় আপনাদের জি স্যার, আমরা প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি স্যার। আমাদের এখানে বিষ্ণুবিলাস রয় বলছেন, স্যার প্লিজ ডিসকাস ইয়োর ভিউ অ্যাবাউট দ্য চেঞ্জিং দ্য ব্যাংকিং সিনারিও। বর্তমানের ব্যাংকিং সিনারিও চেঞ্জিং এর ব্যাপারে জানতে চাচ্ছেন স্যার, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে। বিষ্ণু বিলাস রায়, উনি আমার থ্যাংক ইউ বিষ্ণু, উনি অনেক ভালো। উনি উনি কিন্তু অনেক বিষয়ে, আপনারা যদি বিষ্ণু বিলাসের প্রোফাইলটা একটু দেখেন তাহলে দেখতে পারবেন উনি কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে অলরেডি ট্রেনিং নিয়ে ফেলেছে এবং জি স্যার, সবগুলো ট্রেনিং পয়সা দিয়ে করেছেন তা না, কিন্তু উনি কিন্তু অনেকগুলো ট্রেনিং করেছেন ফ্রি অনলাইনে বিভিন্ন মানে স্কলারশিপের মাধ্যমে উনি কিন্তু এই ট্রেনিং গুলো করেছে। সো বিষ্ণু, থ্যাংক ইউ বিষ্ণু। আমি উইশ করি যে আপনি আরো ভবিষ্যতে আরো নিজের স্কিল গুলো বাড়ানোর জন্য চেষ্টা করবেন, রাইট? ব্যাংকিং মানে সিনারিও, এটা চেঞ্জেস ইন ব্যাংকিং সিনারিও, ইটস আ ভেরি টাফ অ্যান্ড হার্ড থিংস। এটা শুনে হয়তো আমাদের মধ্যে যারা ব্যাংকিং ক্যারিয়ার করার জন্য আগ্রহ হয়েছেন তারা হয়তো আমার এই কথাগুলো শুনে আগ্রহটা হারিয়ে ফেলতে পারবেন, বাট জি দ্যাট স্যার। ইজ ট্রু। ইন ফিউচার একটা ব্যাংকে 200-র বেশি লোক কাজ করবে না, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। এখন একটা ব্যাংকে 5,000, 7,000, 10,000 লোক কাজ করছে, বাট দোজ ডেজ আর কামিং। হয়তো 5 বছর পরে আপনারা দেখতে পারবেন যে একটা ব্যাংকে মাত্র 200-300 লোক কাজ করছে। তাহলে আপনি হাসান প্রশ্নই করতে পারেন ব্যাংকটা চলবে কি করে? বিকজ এই যে বিষ্ণুর এই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়েই আপনারা বুঝে যাবেন যে ব্যাংক এখন আর শুধু ব্যাংকের মধ্যে নাই, ব্যাংক এখন ফিনটেক বলে একটা শব্দ নতুন তৈরি হয়েছে। এটা একটা ফিনটেক মানে ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি, এই দুটোকে একত্রিত করে এটাকে শব্দটাকে বলা হচ্ছে ফিনটেক। তো এখন এই ফিনটেকের আবির্ভাব হয়েছে, যার ফলে আপনি মোবাইল থেকেই আপনি ফান্ড ট্রান্সফার করতে পারছেন। একজনকে টাকা দিতে চাচ্ছেন অন্য একটা ব্যাংকে, আপনার মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি ফান্ডটা ট্রান্সফার করে দিচ্ছেন। কিন্তু এই মোবাইল অ্যাপসটা যদি না থাকতো তাহলে এই ফান্ডটা দেওয়ার জন্য হয়তো আপনাকে কোনো ব্যাংকে যেয়ে সরাসরি ব্যাংকে যে কাউন্টারে যেয়ে টাকাটা জমা দিতে হতো। আমি কি ঠিক বোঝাতে পারছি? তো এই যে ফিনটেকের আবির্ভাবের কারণে আপনাকে কিন্তু এখন ব্যাংকে যেতে হচ্ছে না। একটা সময় মোবাইল টপ আপ করার জন্য আপনাকে মহল্লার মুদি দোকানে যেতে হতো অথবা স্ক্র্যাচ কার্ড কিনে নিয়ে এসে মোবাইল টপ আপ করতে হতো। এখন কিন্তু আপনি মোবাইলে বসেই টপ আপ করতে পারছেন, রাইট? এইগুলোই হচ্ছে ব্যাংকিং সেক্টরটা আসলে ডিস্টার্বড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাংকিং ক্যারিয়ার গুলো, ব্যাংকিং ব্যাংকিং কার্যক্রমগুলো, আমি সরি, ব্যাংকিং কার্যক্রমগুলো এখন মানে ব্লক চেইনের মতো ব্লক চেইনের মতো স্প্লিট হয়ে যাচ্ছে। যেরকম আগে সেলস এর কাজগুলো করতো ডিরেক্ট ব্যাংকের লোকজন, এখন কিন্তু কিছু এজেন্সি তৈরি হয়েছে যারা ব্যাংকের পক্ষ হয়ে এই সেলস গুলো করে দিচ্ছে।
যেরকম আইটির কাজগুলো, আগে অনেক কাজগুলো ছিল যেটা ব্যাংকের নিজের কোর লোকরা করতে, এখন ব্যাংক এগুলোকে আউটসোর্সিং করে দিচ্ছে। তো বেশিরভাগ প্রতিষ্ঠান এখন সবগুলো আউটসোর্সিং করে দিচ্ছে। তো ব্যাংকের বিভিন্ন কার্যক্রম আগে যেরকম ফিজিক্যালি কার্যক্রমগুলো করতে হইতো, সশরীরে কার্যক্রম করতে হইতো, দিনে দিনে এই সশরীরের কার্যক্রমগুলো মানে সফটওয়্যার মানে টেকনোলজিক্যাল চেঞ্জেস এর কারণে এটা এখন আর সশরীরে থাকছে না, এটা এখন ভার্চুয়াল হয়ে যাচ্ছে। যার ফলে নতুন একটা শব্দ তৈরি হয়েছে ভার্চুয়াল ব্যাংকিং। অলরেডি পৃথিবীর অনেকগুলো দেশে এই ভার্চুয়াল ব্যাংকিং চালু হয়েছে। অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরকম বিভিন্ন দেশগুলোতে ভার্চুয়াল ব্যাংকিং চালু হয়েছে। ভার্চুয়াল ব্যাংকিং মানে আপনি একটা ব্যাংকের যেসব কার্যক্রম হয় সবই করতে পারবেন, কিন্তু সব কাজগুলোই আপনি করবেন অ্যাপস এর মাধ্যমে, অনলাইনে, সফটওয়্যারের মাধ্যমে। সো ফিজিক্যাল ব্যাংক কিন্তু আস্তে আস্তে থাকছে না। যেরকম অনেকগুলো ব্যাংক, আপনার ইন্টারন্যাশনাল ব্যাংক, জেপি মর্গ্যান, এবং আমাদের বাংলাদেশেও অনেকগুলো ব্যাংক, আমি নাম বলছি না, ভবিষ্যতে দেখতে পারবেন তাদের ব্রাঞ্চগুলো গুটিয়ে নিচ্ছে। আগে অনেক একই 1 কিলোমিটারের মধ্যে দুইটা ব্রাঞ্চ ছিল, এখন হয়তো 1 কিলোমিটারের মধ্যে একটা ব্রাঞ্চ পাবেন, আরেকটা ব্রাঞ্চ তারা গুটিয়ে নিচ্ছে। সো ব্যাংকিং এর সেক্টরে যদি আপনার সফট স্কিল না থাকে, যদি আপনার সফট স্কিল আপনি বৃদ্ধি না করতে পারেন, তাহলে এত দ্রুত ব্যাংকিং এর জবগুলো, কাজগুলো, রিয়েল ব্যাংকের ভিতরে কাজগুলো এমন ভাবে মানে তাদের পজিশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বা কার্যক্রমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেরকম সে কথার কথা বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্ট করেছে কেওয়াইসি। মানে আপনি কেওয়াইসি এর মাধ্যমে আপনি ব্যাংকিং ইয়ে করতে পারবেন। সো ব্যাংক ইতিমধ্যে কেওয়াইসি স্থাপন করেছে। সো আগে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টস, বিভিন্ন ধরনের কাগজপত্র বা আরেকজনের ইন্ট্রোডিউসার লাগতো। কিন্তু সেন্ট্রাল ব্যাংক কেওয়াইসি ইস্টাবলিশ করার কারণে আপনার শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড দিয়েই আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। তো দেখুন, আপনি আগে যখন ফিজিক্যালি এই কাজগুলো হইতো, তাহলে একজনকে কিন্তু এই ডকুমেন্ট কালেকশন করতে হইতো, ডকুমেন্ট গুলোকে ভেরিফাই করতে হইতো, ডকুমেন্ট গুলোকে সফটওয়্যারে এন্ট্রি দিতে হইতো, প্রিজার্ভ করতে হইতো। এখন কেওয়াইসি আসার কারণে কিন্তু এই কাজগুলো আর করতে হচ্ছে না। তাহলে ওই লোকটার কিন্তু জব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি কি বুঝাতে পারছি কিনা আমি 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 জানি না। দর্শক, আপনারা যদি আপনাদের কমেন্টস এর মাধ্যমে রেসপন্স করেন, তাহলে আমি বুঝবো যে আমি আপনাদেরকে বুঝাতে পারছি। রাইট? তো এই বিষ্ণু সাহেবের যে কোশ্চেনটা ছিল, দেখুন এইভাবেই ব্যাংকের কার্যক্রমগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেখানে ম্যান পাওয়ার লাগতো, এখন ম্যান পাওয়ার লাগছে না। আগে যেখানে হার্ড ডকুমেন্ট লাগতো, এখন কিন্তু হার্ড ডকুমেন্ট লাগছে না। সো এমনি ভাবেই বিভিন্ন জায়গায়, যেরকম আমি ধরুন এজেন্ট ব্যাংকিং এর কথা, আগে বা আরেকটা ধরুন এজেন্ট ব্যাংকিং এর আগে আরেকটা আসছে যে সাব ব্রাঞ্চ। এখন এই শব্দটা আপনারা শুনতে পাবেন, বাংলাদেশ ব্যাংক একটা অনুমতি দিয়েছে যে সাব ব্রাঞ্চ। আসলে এটা সাব ব্রাঞ্চ না, এটা ব্রাঞ্চই, কিন্তু এটা একটা ছোট ব্রাঞ্চ। আর ব্রাঞ্চের সংজ্ঞাতে যেরকম একটা ব্রাঞ্চ 1,000 স্কোয়ার ফিট হতে হবে, 2,000 স্কোয়ার ফিট হয়, 3,000 স্কোয়ার ফিট হয়, এক একটা ব্যাংকের এক একটা মডেলিটির উপরে। বাট বাংলাদেশ ব্যাংক একটা নতুন রুলস চালু মানে নতুন একটা সুযোগ দিল যে আপনি চাইলে 1,000 স্কোয়ার ফিটের নিচে এবং 500 স্কোয়ার ফিটের উপরে একটা ছোট্ট ব্রাঞ্চ করতে পারবেন, যেটাকে আমরা সাব ব্রাঞ্চ বলতে পারি। তাহলে দেখুন, আগে যখন বড় ব্রাঞ্চ ছিল সেখানে অনেক লোকের প্রয়োজন ছিল, এখন যখন হয়ে যাচ্ছে এখন কিন্তু অনেক লোকের প্রয়োজন আর হচ্ছে না। ঠিক এমনি ভাবেই ব্যাংকের ক্যারিয়ার গুলোকে, কাজগুলোকে মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম, আপনার ব্রাঞ্চ এর সংখ্যা কমে যাবে। ব্রাঞ্চের সংখ্যা কিন্তু আসলে কমে যাচ্ছে, বড় বড় ব্রাঞ্চ গুলো ছোট ছোট ব্রাঞ্চে রূপান্তরিত হচ্ছে। এবং এজেন্ট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং নিয়ে আমাদের সবাই কম বেশি আমরা সবাই জানি। প্রথম প্রথম আমাদের দেশে মানুষের এজেন্ট ব্যাংক সম্পর্কে ভুল ধারণা থাকলেও কোভিড এর কারণে বা বর্তমান পরিস্থিতিতে আমরা এজেন্ট ব্যাংকিং নিয়ে আমরা সবাই জানি। তো এখন কিন্তু ব্যাংকগুলো আর তার নতুন শাখা স্থাপন না করার মাধ্যমে তারা করছে কি, এজেন্ট ব্যাংকিং এর সংখ্যা বৃদ্ধি করছে। যেরকম মিডল্যান্ড ব্যাংকের কুমিল্লাতে একটা এজেন্ট আছে, যে কিন্তু আমরা এই উদাহরণটা এই জন্য বলছি, মিডল্যান্ড ব্যাংকের এজেন্টের কথাটা কুমিল্লার, এ কারণেই বলছি
যে আপনাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছে, আপনাদের সাথে আমার এই কথাটা অনেক ইন্সপায়ারেবল হবে। মিডল্যান্ড ব্যাংক সব সময় যেটা চেষ্টা করে যে গ্রাহকের সন্তুষ্টির কথা বিবেচনা করে, গ্রাহক কত সহজে কত স্বল্পতে তার সার্ভিসটা পেতে পারে এবং গ্রাহকের পরে যেন অতিরিক্ত কোনো বোঝা না চাপানো হয়, সেটাই কিন্তু মিডল্যান্ড ব্যাংকের মূল উদ্দেশ্য। এবং মিডল্যান্ড ব্যাংকের আপনি যদি দেখে থাকেন, ইনক্লুসিভ গ্রোথ বলা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের ভিশন। তো এই মিডল্যান্ড ব্যাংকের কুমিল্লার একটা ব্রাঞ্চ, যিনি একটা স্টুডেন্ট ছিল, জাস্ট গ্রাজুয়েশন মানে পরীক্ষাটা দেওয়ার পরে সে মিডল্যান্ড ব্যাংক থেকে একটা মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সে এজেন্ট হয় এবং এই একটা এজেন্ট হওয়ার পরে সে আরো 3টা ব্রাঞ্চ, আরো 3টা এজেন্টের মালিক হয়েছে। সে দেখুন যে একটা স্টুডেন্ট অবস্থায় আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কেন চাকরি করব, কেন আমাদের মাথার মধ্যে সবসময় থাকবে চাকরির কথা, এন্টারপ্রেনারশিপ আমাদের কেন থাকবে না। আপনাদের মতোই একজন স্টুডেন্ট যে কিনা এখন 4টা এজেন্ট ব্যাংকিং এর মালিক। তো এইটাই হচ্ছে জিনিস যে ব্যাংকিং গুলো ক্যারিয়ার ব্যাংকিং ব্যাংক বাই সেলফ তাদের ন্যাচারাল জব গুলো চেঞ্জেস হয়ে যাচ্ছে, নতুন গ্রুপে চলে আসছে। হ্যাঁ, বড় বড় ব্রাঞ্চ গুলো এখন ছোট ছোট ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। ব্যাংকিং ক্যারিয়ার ব্যাংকের কাজগুলোকে ভাগ করার জন্য এজেন্ট করে দেওয়া হচ্ছে, এজেন্ট করে করে দিয়ে স্প্লিট করে দেওয়া হচ্ছে। তো ক্যারিয়ার গুলো এই ব্যাংকের যে সিনারিও, ব্যাংকিং সিনারিও, এবং কিছু কিছু ব্যাংক সেলস এজেন্ট নিয়োগ করে ফেলেছে যে তাদের আর সরাসরি তারা কোনো মানে সেলস এর কোনো লোক তারা রাখবে না, তারা থার্ড পার্টি এজেন্ট দিয়ে তারা সেলস কালেকশন করবে। তো এমনি ভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বা আপনাকেও এই জিনিসগুলোকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে হাসান। জি স্যার। স্যার সোহাগ জেড আলম একটা প্রশ্ন করেছেন স্যার, ডিয়ার স্যার, উড ইউ প্লিজ শেয়ার ইউর ভিউ অ্যাবাউট দ্য চ্যালেঞ্জ অফ ফিনটেক ইন ব্যাংকিং সেক্টর? না, ফিনটেকের চ্যালেঞ্জিং তো আমি কিছু দেখছি না। চ্যালেঞ্জ তো অলরেডি প্রথম দিকে ছিল, ফিনটেক তো আর আজকে আসেনি, ফিনটেক শুরু হয়েছে গত 2 বছর ধরে। হ্যাঁ, তো প্রথম দিকে মানুষের বোঝাতে অনেক মানে কোশ্চেন হয়েছিল, ঝামেলা হয়েছিল মালিক পক্ষকে যে ফিনটেকের বিষয়। কিন্তু এখন কিন্তু মালিক পক্ষ সবই তারা বুঝে গেছে যে উইদাউট ফিনটেক ও উইদাউট মানে টেকনোলজিক্যাল ব্যবহার ছাড়া অল্প খরচে এটা বিজনেস করাটা সম্ভব না। তো ফিনটেকের হ্যাঁ কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই থেকে যায়। আহ, আলম, সোহাগ জেড আলম, হ্যাঁ আলম সাহেব, আপনার কোশ্চেনের আনসারটা এরকমই যে এই যে ব্যাংকগুলো এই ফিনটেকের সাথে ইন্টিগ্রেশন করার জন্য যে সক্ষমতা থাকা দরকার, ব্যাংকগুলোর সেই সক্ষমতা এখনো অনেকগুলো ব্যাংকের এই সক্ষমতাগুলো নাই। হ্যাঁ, ফিনটেকের সাথে ইন্টিগ্রেশন করার জন্য কোর ব্যাংকিং সফটওয়্যার, বিভিন্ন ধরনের যে সফটওয়্যার গুলো আছে, আমরা তো আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে আমাদের যারা ব্যাংকের উদ্যোক্তা, যারা মালিক পক্ষ, তিনারা তো এতটা ভিজুয়ালাইজ করতে পারে নাই, বা আমরা এক একজন এক একটা ব্যাংক এক এক রকমের সফটওয়্যার আমরা ইউজ করেছি। তো এখন ফিনটেক আসার পরে এই ফিনটেকের সাথে ব্যাংকিং কার্যক্রমকে সংযুক্ত করার জন্য যে সমস্ত সফটওয়্যার আপগ্রেড করার দরকার, এটা একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। এই ইনভেস্টমেন্ট করাটা মালিক পক্ষেরও যেরকম একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, সেরকম যারা সরি আমি একটু এভাবে বলি, ম্যানেজমেন্টে যারা আছেন, ব্যাংক ম্যানেজমেন্টে যারা আছেন, ওনাদেরকেও এটা মানে ইনভেস্টমেন্ট করাটা যেরকম টাফ হয়ে যাচ্ছে, সেরকম মালিক পক্ষ বা শেয়ার হোল্ডারগণ ও কিন্তু অতটা ইন্টারেস্টেড না এই ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ কোটি কোটি টাকা যখন ইনভেস্টমেন্ট হয়ে যাবে, শেয়ার যারা কিনে রেখেছেন তারা কিন্তু কোনো লভ্যাংশ, ইনস্ট্যান্ট কোনো লভ্যাংশ পাবেন না। সো ম্যানেজমেন্টকে পড়ে গেছে দুই দিকে। এক, শেয়ার হোল্ডারদেরকে তাদের ম্যাক্সিমাম বেনিফিট দিতে হবে, আবার ওদিকে কাস্টমারদেরকেও ম্যাক্সিমাম বেনিফিট দিতে হবে। আসলে কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু ইনভেস্টমেন্টে। হাসান। জি স্যার। স্যার আমাদের আরেকটা প্রশ্ন আছে, বিষ্ণু বিলাস রায় বলেছেন যে what do you feel are the most important qualities for a bank relationship officer positions? কোন ধরনের কোয়ালিটি গুলো দরকার স্যার একজন রিলেশনশিপ অফিসার পজিশন একটা ব্যাংকের? ওকে বিষ্ণু, থ্যাংক ইউ।
আমি এই কথাটা মানে বিষ্ণু আপনাকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি যে আমি এই মানে আমার এই থটসটা কিভাবে যে আপনাদেরকে জানাবো সেটা সুযোগ খুঁজছিলাম। আমি ভাবছিলাম হয়তো হাসান সাহেবই আমাকে সে সুযোগটা করে দিলেন, কিন্তু থ্যাংক ইউ বিষ্ণু যে আপনি আমাকে সেই সুযোগটা করে দিলেন। বিষ্ণুর এই কোশ্চেনের উত্তরের আগে আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদেরকে উম, চাকরি কি করতেই হবে? ফার্স্ট অফ অল এটা আমাকে চিন্তা করতে হবে স্টুডেন্ট অবস্থায়, যে আমি কি চাকরি আমাকে করতেই হবে, না আমার কি দরকার আসলে, আমার হোয়াটস আই নিড, শুড আই নিড মানি, আমার কি টাকাই দরকার? তো টাকাই যদি দরকার হয় তাহলে আপনাকে চাকরি করে কোনো টাকা ইনকাম করতে হবে। অন্টারপ্রেনারশিপ না করে না কেন, ব্যবসা না করে না কেন? আপনি বলতে পারেন, বিষ্ণু আপনার কোশ্চেনের অ্যান্সার করব, আপনি বলতে পারেন যে টাকা, চাকরি করতে গেলে স্যার টাকা লাগে, দেয়ার আর সো মেনি, বিজনেস করতে গেলে টাকা লাগে, এটা আপনারা অনেকেই বলতে পারবেন, বাট দেয়ার আর সো মেনি থিংস ইজ হেয়ার যেটার জন্য আসলে কোনো ব্যবসা কোনো মানে বিশাল কোনো ইনভেস্টমেন্টের দরকার হয় না। একটা যদি ছোট্ট কম্পিউটার থাকে আর আপনার যদি টেকনোলজিক্যাল নলেজ থাকে, আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন। আমি উদাহরণ দিতে পারি, বগুড়ার নাম বলবো না, বগুড়া শহরে এমন একটা ব্যবসায়ী আছে যিনি মাসে ট্রেনের টিকিট কেটে দিয়ে 2 লক্ষ টাকার উপরে ইনকাম করে। ট্রেনের টিকিট মানে বুঝতে পেরেছেন? মানে অনলাইনে সে মানুষকে ট্রেনের টিকিট কেটে দেয়, প্রত্যেকটা টিকিট কেটে দেওয়ার জন্য সে এডিশনাল একটা সার্ভিস চার্জ নেয়, হয়তো কারোর কাছ থেকে 50 টাকা বা কারোর কাছ থেকে 30 টাকা। মাসে 2 লক্ষ টাকার উপরে ইনকাম করে শুধু ট্রেনের টিকিট কেটে। আপনারা শুনলে খুশি হবেন, আপনার যদি ছোট্ট একটা কম্পিউটার থাকে তাহলে আপনি শুধু মানুষের সিভি রাইটিং করেও, প্রতি সিভি রাইট করেও 20 টাকা থেকে 30 টাকা 50 টাকা নিতে পারবেন। আপনি অনলাইনে বিভিন্ন ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়ে সহযোগিতা করতে পারেন। ইন্ডিয়ান এম্বাসিতে অ্যাপ্লাই করা, আমেরিকান এম্বাসিতে অ্যাপ্লাই করা, এই ফর্মগুলো ফিল আপ করেও আপনি একটা সার্ভিস চার্জ নিতে পারেন। এমন করে আপনি 10 থেকে 13টা খাত যদি বাইর করেন, যে এই 13টা খাতে প্রতিদিন আপনি মানুষকে সার্ভিস দিবেন এবং প্রত্যেকটা খাতের জন্য কিছু কিছু টাকা যদি আপনি নির্ধারণ করেন, তাহলে অটোমেটিক্যালি ডেইলি আপনার কিন্তু একটা ইনকামের ব্যবস্থা আপনি এখন ছাত্র জীবন থেকেই করতে পারেন। এটার জন্য দরকার আপনার অ্যাটিটিউড, আপনার মাইন্ডসেট। এই অ্যাটিটিউড এবং মাইন্ডসেটটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে ছোট্ট একটা কম্পিউটার বা ইভেন সাইবার ক্যাফে বসেও আপনি যদি বলেন যে স্যার আমার কম্পিউটার কেনার ক্ষমতা নাই, হ্যাঁ আপনি সাইবার ক্যাফে বসেও আপনি আর্ন করতে পারেন, যদি আপনি একটু ফেসবুক আর এই সোশ্যাল মিডিয়া চ্যাটিং থেকে বের হয়ে এসে যদি আপনার মেধাটাকে মানে যদি একটু কাজের দিকে মন দেন, যদি আপনার মাইন্ডসেটটাকে অ্যাটিটিউডটাকে চেঞ্জ করে মাইন্ডসেট সেট করেন, তাহলে কিন্তু আপনি ইজিলি ছাত্র অবস্থাতেই আপনি ইনকাম করতে পারবেন। ডেফিনেটলি আপনি পারবেন। কাম টু দা কাম টু দা পয়েন্টস অফ বিষ্ণু, যে রিলেশনশিপ অফিসারের প্রয়োজনীয়তাটা বা বিষয়টা কি। আজকে আমি এই কোশ্চেনের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি একবার চোখ বন্ধ করে সমস্ত প্রতিষ্ঠানগুলোর কর্ম প্রতিষ্ঠানগুলোর সব বড় বড় পোস্টের দিকে তাকিয়ে দেখেন, যারা বড় বড় পোস্টে বসে আছে তারা কিন্তু সবাই কোন জায়গা থেকে এসছে, তারা প্রত্যেকেই সেলস এবং মার্কেটিং এ কাজ করে এসছে। আজকে বড় বড় প্রতিষ্ঠানের সিইও, বড় বড় প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার যাই বলেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো সেলস পেশার সাথে জড়িত ছিল। সো আপনার কাজ যদি আপনার জব করতে হয়, তাহলে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে, আমরা বেশিরভাগ এখানে যারা ফোর্থ ইয়ারে আছেন তারা হয়তো কিছুদিন পরে বা কেউ কেউ কিছুদিন পরে ইন্টারভিউ দিতে যাবেন। ইন্টারভিউ দিতে গিয়ে আপনি প্রথমেই খুঁজবেন যে ঘরের মধ্যে বসে ডেস্ক জব আপনি খুঁজতে চাইবেন। আমার বাইরে গেলে রোদ্রে অ্যালার্জি ওঠে, গা ঘেমে যায়, মাথায় চুলকানি ওঠে, পারি না, মাথা ব্যথা করে, জ্বর চলে আসে, আমি ঘরের ভিতরে কাজ চাই। কিন্তু আজকে যারা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে, বড় বড় অবস্থায় কাজ করছে, তারা কিন্তু কেউ ঘরের মধ্যে বসে ছিল না, তারা কিন্তু তাদের ক্যারিয়ারের প্রথম লাইফে কিন্তু তারা রাস্তায় রাস্তায় সেলস এর কাজ করেছে। তো সেলস এর কাজ করে আজকে তারা বড় বড়, ওই যে একটু আগে বলেছিলাম যে টিম লিডার, লিডারশিপ, নেতৃত্ব দেওয়া, তারা একটা সময় ওই লিডারের আন্ডারে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ করেছে সেলস এন্ড মার্কেটিং এ, আজকে তারা লিডার হয়েছে।
একদিন টিমের মেম্বার ছিল, এখন তারা লিডার হয়েছে। সো ডেফিনেটলি রিলেশনশিপ অফিসার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ইম্পর্টেন্ট কোয়ালিটিস ফর দ্য মোস্ট, হোয়াট ডু ইউ ফিল are the most important qualities for a bank relationship officer for a position, right? এই জিনিসটাই, যে আপনার মাইন্ডসেটটা একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার বাইরে কাজ করার মানে মানসিকতাটা আপনার ভিতরে থাকতে হবে। সেলস এন্ড মার্কেটিং এ কাজ করার মানসিকতা থাকতে পারে। আপনাদের ভিতরে অনেকে প্রশ্ন করতে পারেন, সেলস এন্ড মার্কেটিং মানে তো স্যার টার্গেট, আমি তো টার্গেট অর্জিত নাও করতে পারি, আমি টার্গেট, আমার তো একটা টার্গেট থাকবে, স্ট্রেস থাকবে, রাইট? এখন আপনি যদি একটু আমাদের ব্রেনের কথা চিন্তা করেন, হিউম্যান ব্রেন অনলি 2 to 3% অনলি ইউজ করতে পেরেছে সারা পৃথিবী থেকে যিনারা আছেন মানুষ, অনলি 2% বা 3% ব্যবহার করতে পেরেছে, আর 98% এখনো ব্যবহার করতে পারে নাই। এবং ব্রেনের আরেকটা মজার বিষয় আছে, যে ব্রেন নিজে কোনো কাজ করে না, ব্রেনকে আপনি যেটা বলেন ব্রেন সেই কাজটাই করে। সো আপনি যদি ব্রেনকে আগের থেকেই বলতে থাকেন, জব মার্কেট ঢোকার আগের থেকে বলতে থাকেন যে টার্গেট টার্গেট, পারবো না, মানে রোদে কাজ করতে পারবো না, বাইরে কাজ করতে পারবো না, সো ব্রেন কিন্তু আপনার ভিতরে এমনটি অ্যাক্টিভিটি করাবে যে আপনি আসলেই পারবেন না। সো দ্যাট রাইট। আপনার জব মার্কেটে ঢোকার জন্য আমি হাসান এটা স্পষ্টভাবে বলতে চাই, যে সেলস, আমি নিজে আজকে হেড অফ কার্ডস হয়েছি একটা ব্যাংকের, মিডল্যান্ড ব্যাংক, হ্যাঁ, এই হেড অফ কার্ডস হয়েছি, এটা কিন্তু একেবারে সেলস থেকে উঠে আসার কারণে। আমি কিন্তু 97 সাল থেকে ডিরেক্ট সেলস এর সাথে জড়িত। এখন একজন রিলেশনশিপ অফিসারের মোস্ট যে ইম্পর্টেন্ট গুণটা থাকা উচিত, সেই ইম্পর্টেন্ট গুণটা হচ্ছে যে কাস্টমার সার্ভিস। আমাদের অনেকেই এরকম একটা ইয়ে আছে, যে আমি একটা সার্ভিস দেওয়ার পরে মনে করছি যে আমার আর ওই কাস্টমারের সাথে রিলেশনশিপ রাখার দরকার নাই। আসলে জিনিসটা এরকম না। আপনি কোনো একটা কাস্টমারকে কনভিন্স করলেন, করে তার কাছে কোনো প্রোডাক্ট বা তার কাছে কোনো প্রোডাক্ট এনগেজ করলেন, এই এনগেজমেন্টটা এরকম যে মৃত্যু অবধি আপনি যদি ওই কাস্টমারের সাথে আপনার রিলেশনশিপটা রাখতে হবে। এটাই, এই রিলেশনশিপ রাখাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি। আমি বিষ্ণু, আমি মনে করি যে একটা রিলেশনশিপ অফিসার রিলেশন মানে ইউনো বাই সেলফ ইজ ডিসক্রাইবিং রিলেশন, মানে অ্যাজ এ রিলেশনশিপ অফিসার পজিশনে এই শব্দটাই বলে দিচ্ছে রিলেশন, যে আপনার মানুষের সাথে রিলেশন রাখতে হবে। সো এই রিলেশনের জন্য নেটওয়ার্কিং শব্দটা কিন্তু আমার কাছে মনে পড়ে গেল, নেটওয়ার্কিং শব্দটা। সো আমাদের মধ্যে এখানে অনেক স্টুডেন্ট আছে, যে আপনারা বলতে পারেন যে আমরা এখন নেটওয়ার্কিং করবো কোত্থেকে, আমরা তো মাত্র এখন পড়াশোনা শেষ করছি। হ্যাঁ, আপনারাও কিন্তু নেটওয়ার্কিং করতে পারেন। আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, সেই ইউনিভার্সিটি কি প্রথম স্টুডেন্ট আপনি? নিশ্চয়ই নয়, আপনার আগে আরো ব্যাচ এই ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে, রাইট? সো অ্যাজ এ স্টুডেন্ট যখনই আপনি থার্ড ইয়ারে চলে আসলেন, আপনার উচিত হবে কারা কারা এই ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, কারা কারা এখন জব মার্কেটে আছে। আপনি কিন্তু থার্ড ইয়ারে, এখনো কিন্তু আপনার থার্ড ইয়ার কমপ্লিট করতে হবে, তারপরে ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে কিন্তু আপনি এডুকেশন আপনার কমপ্লিট হবে। সো আপনার প্রধান কাজ হলো যে আপনার ইনস্টিটিউট থেকে আপনার ইউনিভার্সিটি থেকে বা আপনার কলেজ থেকে কারা কারা পাস করে বেরিয়ে এখন জব মার্কেটে আছে তাদেরকে খুঁজে বের করা, তাদের সাথে নেটওয়ার্কিং তৈরি করা, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, এভাবে যে স্যার বা বড় ভাইয়া আপনি তো এই এই কলেজে পড়তেন, আমরাও এই কলেজে পড়ছি, স্যার আপনার সময়কার একটু অভিজ্ঞতার কথা শুনতে আসলাম, আপনার সময় কেমন ভাবে পড়াশোনা হতো, স্যার আমাদের সময় তো এখন এভাবে পড়াশোনা হচ্ছে, স্যার আপনার সময় কি এই প্রফেসরটা ছিল। তো এইভাবে আপনার ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে গেছে তাদের সাথে একটা নেটওয়ার্কিং তৈরি করা, রিলেশনশিপ তৈরি করা, কানেকশন তৈরি করা। তো আপনি যখন থার্ড ইয়ার থেকে শুরু করবেন এই কানেকশন এর লিস্ট তৈরি করা, তখন প্রথম 2 3 4 5 6 7 10 জায়গায় আপনি ধাক্কা খেলেও খেতে পারেন, কিন্তু আস্তে আস্তে আপনি শিখে যাবেন কি করে আপনার এই পুরানো যারা এই স্কুল থেকে বা যারা এই কলেজ থেকে যারা বের হয়ে এসছে তাদের সাথে নেটওয়ার্কিংটা কিভাবে তৈরি করতে হয়। এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই পুরা বছর কমপ্লিট যদি করে আপনি 2টি বছর যদি আপনার ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে বড় বড় প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় কর্মরত আছে তাদের সাথে যদি আপনি 2টি বছর নেটওয়ার্কিংটা ধরে রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি যারা চাকরি করবেন মানসিকতা নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু চাকরি শেষ হওয়ার আগেই আপনাদের জন্য চাকরি কিন্তু অপেক্ষা করছে। হাসান। জি স্যার।
আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে স্যার। আমি কামাল বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে 4th ইয়ারে পড়ছি। স্যার আমি বর্তমানে অনেকগুলো অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সফট স্কিল রিলেটেড কোর্সগুলো করছি, এবং আমি সেই কোর্সগুলো করার ফলে আমি বিভিন্ন সময় ফেসবুকের মাধ্যমে বা আমার প্রোফাইলে আমি আপলোড দিয়ে থাকি সার্টিফিকেট। এবং আমাকে অনেক আমার ফ্রেন্ড বা আমার অনেক আত্মীয় স্বজন আছে, বলে যে এইসব করে লাভ নাই বা এইসব করে আসলে কিছুই হবে না। ব্যাংক জবের জন্য বা জবের জন্য প্রিপারেশন নেন, বই পড়েন, এই করেন ওই করেন। তো উনি এইগুলা শুনে স্যার ডিপ্রেশনে চলে গেছে। স্যার উনি আপনার মাধ্যমে জানতে চাচ্ছে স্যার, এই কোর্সগুলা কি আদৌ কি কোনো কাজে লাগবে, বা কোর্সগুলা কি উনি যেভাবে করছেন বা উনি কি চালিয়ে যাবেন কিনা কোর্সগুলা করার ক্ষেত্রে, বা এই সফট স্কিল কি এই কোর্সগুলোর মাধ্যমে কি অর্জন করা সম্ভব কিনা, এই যে জানতে চাচ্ছি। দেখুন হাসান সাহেব, যারা ডিপ্রেশনে ভুগে, যারা ডিপ্রেশনে চলে যায়, আমি তাদের সাথে আসলে কথা বলতে আমার ভালো লাগে না। কেন আপনি ডিপ্রেশনে যাবেন? 2 or 3 ফর্মুলাস, আপনার রিজিকে যেটা আছে তার একটি কণাও আপনি বেশি পাবেন না। আপনার রিজিকে যেটা আছে তার একটি কণাও অপূর্ণ রেখে আপনার মৃত্যু হবে না, এই কথাটি আমি বলছি না, ইসলাম বলছে। আপনার রিজিকের যদি একটি কণাও অপূর্ণ থাকে তাহলে আপনার মৃত্যু হবে না, কথাটি আমি বলছি না, কথাটি বলছে ইসলাম। তো আপনি কেন ডিপ্রেশনে যাবেন? আপনার ভাগ্যে যতটুকু আছে তার থেকে বেশিও পাবেন না, তার থেকে কমও পাবেন না। কিন্তু একটা সুন্দর প্রশ্ন এখানে থেকে যায়, আপনি কখন পাবেন? আপনি কি মৃত্যুর আগের দিন পাবেন, নাকি ইয়াং অবস্থায় পাবেন, নাকি এই সারাটা জীবন একটা স্টেডি মুডে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা স্টেডি মুডে আপনি আপনার রিজিকটা পাবেন? এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তো ডিপ্রেশনে যাবেন না বন্ধুরা। বন্ধুরা দয়া করে ডিপ্রেশনে যাবেন না, ডিপ্রেশনে যাওয়ার মতন এমন কিছু নাই। বরঞ্চ আপনি কেন আপনার জীবনে এই জিনিসটা হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। দেখুন আপনার ডিপ্রেশন আপনার থেকে দূরে চলে যাবে। কারণ রিজিকের যেটা কথাটা বলছিলাম, রিজিকে যেরকম অপূর্ণ থাকবে না, আপনার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না, আবার নতুন করে আপনার কেউ রিজিক দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পারবেন, যোগ্যতা অর্জন করতে হবে আপনাকে। এই রিজিকটা যোগ্যতা অর্জন করে আপনাকে স্টেডি ওয়েতে, মৃত্যুর আগ দিন পর্যন্ত স্টেডি ওয়েতে এই রিজিকটাকে পেতে হবে। এটাই হচ্ছে আপনার যোগ্যতা, এই যোগ্যতা অর্জন করতে হবে। এবং বন্ধু, আপনাকে যারা বলেছে এসব কোর্স টোর্স করে কোনো লাভ নাই, তার তাদেরকে উত্তর দেওয়ার আগে আপনি ইসিজিটাকে করে দেখেছেন কি? আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে ইসিজি, সেরকম আপনার এই ট্রেনিং এর একটা ইসিজি করে দেখেন না, যে আপনি ট্রেনিং গুলো নেয়ার আগে আপনার অবস্থান কি ছিল, আর ট্রেনিং গুলো নেয়ার পরে আপনার অবস্থান কি পরিবর্তন এসছে। যদি দেখুন যে কোনো পরিবর্তন আসেনি, স্ট্রেট লাইন হয়ে গেছে, তাহলে আপনি নিজেই ধরে নিতে হবে যে আপনার ট্রেনিং এ কোনো কাজ হচ্ছে না, বা ওই ট্রেনিংটাকে, আপনার ট্রেনিং এর তো কোনো দোষ নাই। ট্রেনিংটা তো নিশ্চয়ই একটা ওয়েল প্রুফড অর্গানাইজেশন বা ওয়েল প্রুফড যিনি ট্রেনিংটা দিচ্ছেন তিনি তো দিয়েছেন, তার জীবনে তো এটা সাকসেসফুল। তাহলে তার জীবনে সাকসেসফুল, আপনার জীবনে সাকসেসফুল না কেন? তার মানে আইদার এই ট্রেনিংটা আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন নাই, এটাই হচ্ছে কথা। সো আপনাকে ক্যারিয়ার ইসিজি গ্রাফটা যেরকম আছে ঠিক সেরকম আপনার গ্রাফটা তৈরি করুন। আপনি দেখুন যে আপনার প্রতিদিন পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তন না হয় তাহলে আবার পেছনে ফিরে তাকান, কেন পরিবর্তন হচ্ছে না। সেই পরিবর্তনের কেন পরিবর্তন হচ্ছে না এইটা যদি আপনি বাইর করতে পারেন, তাহলে সমাধানের পথটাও আপনি বের করতে পারবেন। আজকে না জি পারেন, স্যার। আগামী। তো এইরা যারা যে কথা বলছে, কারোর কথা শুনে ডিপ্রেশনে যাবেন না। ডিপ্রেশনে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি, আপনার জন্ম হয়েছে জয় করার জন্য। আপনি যদি আমি জানি না হাসান আপনার হাতে কতটুকু সময় আছে, আপনি যদি আপনার ক্যারিয়ার, আপনার জন্মের সূত্রটুকু জানেন, তাহলে দেখবেন যে আমাদের যে জন্ম যখন হয় তখন যে জাইগোট তৈরি হয়, শুক্রাণু, পুরুষ মানে এক্স এবং ওয়াই যখন মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করে, এই এক্স এবং ওয়াই মিলিত হওয়ার সময় কয়েক কোটি, 50 কোটিরও বেশি শুক্রাণু মায়ের ডিম্বাণুর ভিতরে, মানে গর্ভাশয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে।
যখন এই কয়েক কোটি ডিম্বাণু, এই শুক্রাণু এই গর্ভাশয়ের মধ্যে যাওয়ার চেষ্টা করে, তখন এই বিভিন্ন অ্যাসিড, মানে এটা একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আল্লাহ তৈরি করেছেন, বিভিন্ন ধরনের অ্যাসিড ওই সব লক্ষ কোটি শুক্রাণুর গায়ে পড়ে তারা মারা যায়। এরকম 50 কোটির মধ্যে একটা শুক্রাণু আপনি, যে শুক্রাণু আপনি এই 50 কোটির সাথে যুদ্ধ করে জিতে গিয়ে আপনি আপনার মায়ের গর্ভাশয়ের ভিতরে আপনার আপনার অবস্থানকে আপনি গড়ে নিয়েছেন। আপনি কি বুঝতে পেরেছেন যে আপনি জন্ম থেকে একজন সৈনিক? আপনি কি বুঝতে পেরেছেন যে আপনি জন্ম থেকে একজন জয়ী সৈনিক? শুধু সৈনিক না, আপনি যুদ্ধে জয় করতে জানেন। আপনি জানেন কিভাবে যুদ্ধ করতে হয়। আপনি জানেন কিভাবে যুদ্ধে আপনাকে মানে নিজেকে টিকিয়ে রাখতে হয়। সেটা আপনি আপনি হয়তো ভুলে গেছেন, কারণ তখন আপনার জ্ঞান ছিল না, তখন আপনার ভাষা ছিল না। আপনি অচেতন মনে আপনি সেই যুদ্ধটা করে আপনি বেঁচে এসে আজকে আপনি মিস্টার এক্স, মিস্টার রহিম, মিস্টার করিম, অথবা বিষ্ণু, অথবা তারিক, অথবা আবেদ, অথবা হাসান হয়েছেন। তো আপনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করে আপনি জয় হয়েছেন। তো এখনো আপনি যুদ্ধ করবেন এবং নিশ্চিত আপনি যুদ্ধে জয়ী হবেন। তো কারোর কথায় আপনি আপনার পথ ছাড়বেন না। হাসান। ইয়েস স্যার। স্যার জীবনের প্রতিটা ক্ষেত্রেই স্যার আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হয়, এবং প্রতিটা ক্ষেত্রেই বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, সেগুলোকে আমরা মোকাবেলা করতে হবে। এবং জন্মের পর থেকে আমরা জন্ম গ্রহণের আগ থেকে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে আসছি, এবং সেই চ্যালেঞ্জ গুলাকে আমরা জয়ের মাধ্যমেই সেগুলাকে উৎসব করব। স্যার এখানে আমাদের একজন পার্টিসিপেন্ট আমাদের প্রশ্ন করেছেন যে তারিক মাহমুদ জিম, অধিকাংশ বেসরকারি ব্যাংক জবের সার্কুলারে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু ডিপার্টমেন্টের ছাত্ররা আবেদন করার জন্য বলছে, এমনটা কেন হয় স্যার? এবং অনেক ক্ষেত্রে একাডেমিক রেজাল্ট সিজিপিএ 3.5 চাওয়া হয় কেন? এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আসলে এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। হ্যাঁ, সবগুলো ব্যাংকই যে এখন করে তা নয়। এটা ব্যাংকের কিছু মানে স্ট্র্যাটেজিক্যাল কিছু প্ল্যানিং থাকে। এই প্ল্যানিং এর কারণেই যেন অ্যাপ্লিকেন্টের নাম্বারস অফ অ্যাপ্লিকেন্ট কমানোর জন্যই আসলে কিন্তু এই রুলস এন্ড রেগুলেশন গুলো ধরে দেয়। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে পড়াশুনো বা সার্টিফিকেট এটা একটা গেট পাস ছাড়া আর কিন্তু কিছুই নয়। এখন কেন এটা ধরে দেয়, এই কোশ্চেনের উত্তর আমি দিলাম যে নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট কমানোর জন্যই সাধারণত এগুলো করে থাকে। অন্য জায়গায় কাজ করে এক্সপিরিয়েন্স নিয়ে কি মানুষ ব্যাংকে কাজ করার সুযোগ পায়? যদি এই কোশ্চেনের একটা এরকম একটা কোশ্চেন থাকে, তাহলে যারা এই যে এই কোশ্চেনের জায়গায় আটকে যাচ্ছেন যে সিজিপিএ 3.50 অথবা নির্দিষ্ট ডিপার্টমেন্টের কথা বলছেন, যে আপনারা জেনে খুশি হবেন একটা ব্যাংকে যত লোক নিয়োগ হয় সব লোকই কিন্তু এই অ্যাডমিশন টেস্টের মাধ্যমে নিয়োগ হয় না। অ্যাডমিশন টেস্টের মাধ্যমে সব যারা ফ্রেশার তারাই শুধুমাত্র নিয়োগ প্রাপ্ত হয়। সো একটা প্রতিষ্ঠানে কত ফ্রেশার মানুষ ঢোকানো যেতে পারে? আপনি যদি একটা নিজে কোনো প্রতিষ্ঠানের মালিক হন, তাহলে কতগুলো আপনি ফ্রেশার নিয়োগ করবেন? ফ্রেশার নিয়ে আপনি একটা ব্যাংক বা একটা কর্ম প্রতিষ্ঠান, এটা তো কোনো চ্যারিটি অর্গানাইজেশন না, তাই না? Yes. এটা একটা তো কর্ম প্রতিষ্ঠান। তো এখানে বিজনেস করতে হবে। তো প্রত্যেকটা ব্যাংকই একটা নির্দিষ্ট সংখ্যক একটা ফ্রেশার নিয়ে থাকে, যাদেরকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ট্রেন আপ করে বিভিন্ন ডিপার্টমেন্টে ট্রেন আপ করে করে একটা জায়গায় দায়িত্ব দেয়। কিন্তু যারা 3.5 জিপিএ এর নিচে আছেন তারা কি ব্যাংকে চাকরি করতে পারবেন না? এই কোশ্চেনের যদি উত্তর আসে, তাহলে আপনি এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনার সামনে, আপনার স্ক্রিনে যে দুটি মানুষকে দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটি মানুষ মোহাম্মদ আবেদুর রহমান, আমি নিজেই, যাকে কিনা আমি নিজেকে ইনফো আবেদ বলে পরিচয় দিতে খুব পছন্দ করি। এটা আমার পার্সোনাল ব্র্যান্ড, ইনফো আবেদ। তো এই ইনফো আবেদ কিন্তু জন্মেই ব্যাংকিং ক্যারিয়ারে কিন্তু ঢোকেনি, কারণ আমার কিন্তু Yes. ওই 3.5 জিপিএ ছিল না, 3.5 জিপিএ ছিল না। আমি কিন্তু অ্যাডমিশন টেস্টে পাস করি নাই। সো দ্যাট আপনারা যারা 3.5 এর নিচে জিপিএ আছেন তাদের চিন্তার কোনো কারণ নাই।
কারণ আমি আবেদুর রহমান, আমার ভিতরে এমন কিছু কোয়ালিটি আমি তৈরি করেছিলাম, এমন কিছু স্কিল আমি তৈরি করেছিলাম, যে স্কিলের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ব্যাংকে জব পেয়েছি। সো প্রথম জব হিসেবে আপনার পড়াশুনো, এটা একটা গেট পাস। দেখুন, আমার যদি 3.50 বা আমার যদি 4টায় ফার্স্ট ক্লাস না থাকতো, তারপরেও নাই কিন্তু আমার, তারপরেও তো আমি ব্যাংকে চাকরি করছি। এবং শুধু চাকরি করছি না, আমি 14-15 বছরের উপরে ব্যাংকিং ক্যারিয়ার পার করে দিয়েছি। আমার ইয়েস স্যার, কিন্তু ইয়েস। চাকরি ছিল না, আমার কিন্তু 3.50 উপরে সিজিপিএ ছিল না। সো আমি যেটা করেছি, যে বিভিন্ন ধরনের স্কিল আমি নিজের ভিতরে তৈরি করেছি, যে স্কিলগুলো কারণে ব্যাংক আমাকে পছন্দ করেছে। ব্যাংক মনে করেছে যে এই স্কিল সম্পন্ন কাজ, মানে এনাকে নিলে ব্যাংকের উপকার হবে, ব্যাংকের লাভবান হবে। সো এটাই আর কি, যে ডিপার্টমেন্টরা এরকম করে থাকে, বাট সবাই না, সব ব্যাংক না। জি স্যার, আমরা একটা প্রশ্ন নিব স্যার। সৌরভ চৌধুরী উনি প্রশ্ন করেছেন যে ব্যাংকগুলো ব্যাংকগুলো যদি ব্রাঞ্চ গুটিয়ে নেয় স্যার, ভার্চুয়ালি যে কার্যক্রম চলবে, বা আপনি বলছেন যে ভার্চুয়ালি বা চলছে, বা অনেকগুলা ব্যাংক তাদের কর্মীগুলা ছাঁটাই করে বা এ করে একটা নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসবে, এবং সেটা অনলাইন কার্যক্রম বা ভার্চুয়াল কার্যক্রম হবে, সেক্ষেত্রে স্যার এমপ্লয়ি যে কিক আউট করার সম্ভাবনা কতটুকু আছে, বা যদি সেক্ষেত্রে তারা ব্রাঞ্চ বাড়ায় তখন কি এমপ্লয়ি নতুন এমপ্লয়িরা নিয়োগ দিতে পারবে কিনা, বা এক্ষেত্রে ভার্চুয়ালি চালাতে গেলে স্যার অনেক সময় দেখা যায় যে স্যার এই টেকনোলজিক্যাল এক্সপার্টও দরকার পড়ে, তখন সেই ক্ষেত্রে স্যার যারা ফ্রেশার্স আছে বা যারা অল্প এক্সপিরিয়েন্স আছে বা অল্প কিছুদিন ধরে ব্যাংকিং জব করছে, কিছু কিছু ব্যাংক এখন ছাঁটাই করে দিচ্ছে, তাদের কি হবে স্যার, বা তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন স্যার? দেখুন, তাদের জন্য ব্যাংকে জব করছি বলে এই শব্দটা আমার কাছে কিন্তু একটু কষ্টকর শুনতে মনে হচ্ছে, যে ছাঁটাই, কর্মী ছাঁটাই, ব্যাংক থেকে ছাঁটাই করে দিচ্ছে, বা কিক আউট শব্দটা ইউজ করলেন। আমার মনে হয় যে শব্দটা আপনি নিশ্চয়ই আপনি বলছেন না, হয়তো আপনার আমাদের যে না জি জি, শুনছেন থেকে সৌরভ শব্দ। চৌধুরী বলছেন। কিন্তু আমি তো আসলে এটা আপনার সাথে আমি ইন্টারাকশন করছি এবং ফেসবুকের মাধ্যমে আমি কথা বলছি, এই কোশ্চেনের উত্তর আমি দিব। তার আগে যদি কমেন্টসে সবাই কেউ আমার এই কোশ্চেনের উত্তর ইয়েস লিখে বা নো লিখে অ্যান্সার করেন, তারপর আমি এই কোশ্চেনের উত্তর দিব। দয়া করে আমি সবাইকে বলবো যে আপনারা ফেসবুকে আপনার কমেন্টস করেন। আমার কোশ্চেনটা হচ্ছে এই, যে আপনারা যাদের বাসা গ্রামে, বা আপনারা কি বাসায় কখনো মুরগি পেলেছেন, হাঁস মুরগি পেলেছেন, এমন কারা কারা পেলেছেন, এইটা বা যদি আপনাদের কমেন্টসে একটু ইয়েস অর নো বলে আমাকে একটু জানান, তারপরে আমি হাসান সৌরভ চৌধুরীর এই কোশ্চেনের অ্যান্সার করব। হাসান, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জি স্যার, আপনার অডিয়েন্স আপনার কোনো অ্যান্সার করছে কিনা, রাইট? তো আমি দেখতেছি বলবো, স্যার। আপনি হাসান দেখতে থাকেন, আর সৌরভ ভাই, সৌরভ চৌধুরী আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কোশ্চেনের উত্তর দিব। জাস্ট আমি হাসান সাহেবের কাছ থেকে কিছু জানার পরে ইন বিটুইন আমি আপনার অন্য একটা কোশ্চেনের অ্যান্সার করি, যেখানে বলা হচ্ছিল যে অল্প ফ্রেশার। তো আপনাকে এখন ফিনটেক রিলেটেড মানে এক্সপিরিয়েন্স গুলো আপনাকে রপ্ত করতে হবে। ফিনটেক রিলেটেড যে কাজগুলো আছে, ইন্টারনেট রিলেটেড যে কাজগুলো আছে, অনলাইন ভিত্তিক যে কাজগুলো আছে, সেই কাজগুলোর প্রতি আপনাকে আরো সংবেদনশীল হইতে হবে, আরো আগ্রহী হইতে হবে, ডেস্ক জব থেকে বের হয়ে আসতে হবে। একটি কথা মনে রাখবেন, যে যত কিছুই হোক, মানুষ কিন্তু হিউম্যান টাচ বা ধরতে পছন্দ করে। আপনি একটা জামা কিনবেন, সেই জামাটা আপনি অনলাইনে যতই দেখুন, জামাটা যখন আপনি অনলাইনে বুকিং করার পরে আপনি যখন হাতে পেলেন, তখন কিন্তু আপনি আগে ধরে আগে গায়ে দিয়ে দেখেন জিনিসটা কেমন লাগে। বা আপনি একটা ঘড়ি কিনবেন, সেটাও কিন্তু আপনি হাতে দিয়ে দেখেন যে জিনিসটা কেমন লাগবে, রাইট? সো যতই হিউম্যান, যতই এই ভার্চুয়াল ইয়ে পজিশনটা শুরু হয়ে যাক গ্লোবাল, মানে তবুও ভার্চুয়াল টাচিং কিন্তু জিনিসটা থাকবে। যেরকম আপনাদের হাসান সাহেব, আপনার আপনাদের যিনি চেয়ারম্যান আছেন এই আপনার এই অর্গানাইজেশন, উনি সম্ভবত ট্রাভেল রিলেটেড, ট্যুরিস্টের রিলেটেড এর সাথে কাজ
সংযুক্ত ছিলেন। আমি দেখতে পাচ্ছি একজন ইয়েস বলেছে যে উনার বাসায় উনারা, হ্যাঁ, আয়েশা মিমি উনাদেরও, উনি বলেছেন যে না, উনি উনাদের বাসায় মুরগি বা হাঁস মুরগি পালন করে না। সোহাগে আলম আলম সাহেব উনি বলেছেন হ্যাঁ উনারা পালন করেন। ওয়ান্ডারফুল, দ্যাটস গ্রেট। ইয়েস, মোহাম্মদ ইমাউদ্দিন, ওয়াও, দ্যাটস গ্রেট। আমি দেখতে পাচ্ছি যে অনেক এমডি মিলন হাসান, ইয়া, হ্যাঁ তাদের গ্রামে ওনারা, ও মাই গড। সৌরভ চৌধুরী উনি বলছেন নো। আচ্ছা, রাইট। আমি কিন্তু আমার কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য বেশিরভাগ উত্তর পেয়ে গেছি ইয়েস গ্রামে, মিলন হোসেন বলেছেন, রাইট, দ্যাটস গুড। আমি আপনাদের কোশ্চেনের ওই কোশ্চেনটাতে অ্যান্সার করব। আহ, আম, তার মানে আপনার ওই যে যেটা বলছিলাম, উনি ট্যুরিস্ট ট্যুরিজমের সাথে কাজ করছেন। দেখুন, যতই সফটওয়্যার বলেন, যতই রোবোটিক বলেন, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, ট্যুরিজম সেক্টরে কি আমি ওই ভিডিওতে দেখে দেখে আমি কি সুখটা মিটাইতে পারবো? আমি কক্সবাজারের যে বিচের যে দৃশ্য আছে, এটা কি ভিডিও দেখে আমার মনটা শান্তি মিটবে? আমাকে কিন্তু আচ্ছা, ফিজিক্যালি ওই যেতে হবে, রাইট? সো এই ইয়েস ফিজিক্যালি স্যার। আপনি, এটা রোবটটা কি ঘাড়ে পরে চাপায়ে বসে আপনাকে নিয়ে যাবে, নাকি আপনি একটা কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে যাবেন? সো তার মানে ট্রান্সপোর্ট। হসপিটালিটি যে সার্ভিসটা আছে, হসপিটালিটি বা এন্টারটেইনমেন্ট রিলেটেড যে সার্ভিসগুলো আছে, বা হসপিটাল রিলেটেড যে সার্ভিসগুলো আছে, মেডিসিন রিলেটেড যে সার্ভিসগুলো আছে, হসপিটালিটি বলতে কিন্তু শুধু হসপিটাল মিন করেন না। হসপিটালি রিলেটেড মানে এখানে অনেক কিছু আছে। হোটেল একটা হসপিটালিটির মধ্যে পড়ে, রাইট? এই রিলেটেড কাজগুলো কিন্তু ডিরেক্টলি হিউম্যান টাচের প্রয়োজন, হাতের মানে মানুষের স্পর্শ প্রয়োজন। সো এই জবগুলো কোনোদিনই কিন্তু থাকবে না। সো আমাকে কেন অমুক জায়গায় চাকরি করতে হবে, এই মাইন্ডসেটটা আমাকে, এই মাইন্ডসেটটা আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আজকে দেখেন, আপনি যখন ইউনিভার্সিটি, আমাদের গ্রামে একটা মুরগি আছে যেটা মার হাতে খাবার গ্রহণ করত, হাতে চাল না দিলে খাবার গ্রহণ করতেন না। থ্যাংক ইউ রাসেল। আপনারা এটা বোঝা যাচ্ছে রাসেলরাও মুরগি পালন করতেন। ওকে, ইনফ্যাক্ট আমার বাসায়, গ্রামের বাসায়, আমার বাসায় মুরগি পালন আমরা করেছি। হাসান, আপনি পালন করেছেন কিনা আমি জানি না। যাই হোক, আমিও পাপ করছি স্যার। ফাইন ফাইন ফাইন। আমার এর পরবর্তী কোশ্চেন আর একটা থাকবে, তখন কিন্তু আপনারা মজাটা বুঝতে পারবেন। যে জিনিসটা হচ্ছে এই, যে এই হসপিটাল রিলেটেড জবগুলো কিন্তু সারাটা জীবন থাকবে। সো আপনারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, মানে গত 4-5 বছর বা 4-5 বছর ধরে, তখন কিন্তু আপনার ইউনিভার্সিটির চয়েস দিতে হয় না হাসান? 1 নম্বর চয়েস, ইয়েস দ্বিতীয় স্যার। নম্বর, তৃতীয় নম্বর চয়েস, ঠিক সেরকম ইয়েস স্যার। আপনি যখন ক্যারিয়ার লাইফ, ক্যারিয়ার এইম, আমরা ক্যারিয়ার ইন মানে আমরা মানে এম ইন লাইফ আপনাদের পড়াশোনা করেছি, কিন্তু ঠিক সেরকম ক্যারিয়ার ইন এইম মানে একটা ক্যারিয়ারের এইম থাকতে হবে। এইটা আপনার লক্ষ্যটা, ক্যারিয়ার চাকরি করার বা ক্যারিয়ার একটা ইয়ে নিজেকে ব্যস্ত রাখার জন্য আপনি কোথায় ইয়ে করবেন, তার জন্য আপনার 2-3টা চয়েস রাখতে হবে। তাহলে আপনার এই প্রশ্ন মানে এই ধরনের সমস্যার আপনি সম্মুখীন হবেন না। আচ্ছা আসুন, আমি যে প্রশ্নটা আপনাদেরকে দর্শকের উদ্দেশ্যে করেছিলাম, মিঠু রায় উনি বলেছেন ইয়েস। আমাদের বেশিরভাগ মানুষের গ্রামের বাসায় কিন্তু আমরা মুরগি পালন করি। সো মুরগি পালন করি, মুরগি ডিম দেয়, মুরগিদের রক্ষণ করি, মুরগির দেওয়া ডিম আমরা খেতে পারি। মমতাজ বলেছেন গুড টু সিউ। ওকে ফাইন, থ্যাংক ইউ মমতাজ। আমরা মুরগির ডিম খাই, রাইট? ঠিক এরকম একটা মোমেন্টে আপনি মনে করুন যে আপনি এখন সেই গ্রামে আছেন, আপনাদের বাসায় অনেকগুলো মুরগি আছে, হঠাৎ করে কিছু মেহমান আপনার বাসায় এসছে, জন্য আপনাদেরকে অবশ্যই মুরগির মাংস খাওয়াতে হবে। তো আপনার আব্বু এবং আম্মু আপনার নিশ্চয়ই বাজার থেকে মুরগি কিনতে যাবে না, যেহেতু আপনাদের বাসায় অনেক মুরগি আছে। আপনি হয়তো জানবেন না, কিন্তু আপনার আব্বু আম্মুর কাছে যদি জিজ্ঞাসা করেন যে আব্বু আম্মু কোন মুরগিটা তুমি জবই দিলা, আপনার আব্বু আম্মু কিন্তু এই কথাটাই বলবে যে মুরগিটা ডিম দেয় না। কারণ যে মুরগিটা ডিম দেয় সেই মুরগিটা যদি জবাই করে আপনি মেহমানদারি করেন, তাহলে আগামীকাল আর ডিম পাবেন না। সো ওই মুরগিটা জবাই কিন্তু আপনি করবেন না, আপনি জবাই করবেন ওই মুরগিটাই যে মুরগিটা আপনাকে আর ডিম দিচ্ছে না, কারণ ও শুধু এখন খাচ্ছে, কোনো ডিম দিচ্ছে না। তো আপনার কিন্তু লসের পরিমাণটা বাড়াই দিচ্ছে, লাভ করাচ্ছে না। তো ওকে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই, ওকে জবাই করে দাও, এন্টারটেনমেন্ট করো, মেহমানদারি হলো, নতুন করে খরচ করাও লাগলো না। আপনি কি হাসান আমার বিষয়টি কি বুঝতে পেরেছেন? তার মানে জি আমি স্যার, জি বলতে স্যার। চাচ্ছি
আমরা ওই মুরগিটাকেই জবাই দিয়ে দিই যে মুরগিটা আপনার জন্য লসের কারণ হয়ে যায়, আর ওই মুরগিটাকেই আপনি রেখে দেন যে মুরগিটা আপনার জন্য লাভের কারণ হয়ে যায়। তো বন্ধুরা, এই যে জীবনের একটা চরম সত্য কথা, আমার এই গল্পটা আপনাদেরকে হয়তো আজকে নতুন করে মনে করিয়ে দিল, এই চরম সত্যটাও কিন্তু আপনার ক্যারিয়ার লাইফে কাজে লাগবে। যেদিন মালিক পক্ষ বুঝতে পারবে যে আপনি মালিক পক্ষের জন্য লাভজনক, তখন মালিক পক্ষ আপনাকে প্রমোশন দেবে, বেতন বাড়াবে। আর যদি মালিক পক্ষ একবার বুঝে যায় যে আপনি লসের কারণ, তাহলে কিন্তু আপনার বাবা মাও যেরকম ওই মুরগিটাকে রাখে নাই, সেরকম মালিক পক্ষও ওই আপনাকে কিন্তু রাখবে না। সো চাকরিতে ছাঁটাই বা শব্দটা আমরা, আমার কাছে খুব খারাপ লাগলো। শব্দটা এরকম না, শব্দটা হচ্ছে যে আপনাকে সবসময় প্রতিষ্ঠানের জন্য লাভজনক অবস্থানে নিজেকে রাখতে হবে। আপনি যদি নিজেকে অলওয়েজ প্রতিষ্ঠানের জন্য লাভজনক পর্যায়ে রাখেন, তাহলে কোনো প্রতিষ্ঠানই আপনাকে ফেলে দিবে না। আর যদি ভুল করে কোনো প্রতিষ্ঠান আপনাকে ফেলেও দেয়, অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনাকে লুফে নেবে। সো আমাদের উচিত হবে সব সময় ডিম পাড়া মুরগির মতো নিজেদেরকে লাভজনক পর্যায়ে তৈরি করা। হাসান, আমি কি আপনার অডিয়েন্সের কোশ্চেনটার উত্তরটা ঠিক মতন দিতে পারলাম? জি স্যার, জি স্যার, এক্সিলেন্ট এক্সিলেন্ট স্যার। আপনি যে জিনিসটা আসলে আমরা যদি বলি এমফাসাইজ করতে চাচ্ছেন যে আমাদের স্যার স্কিলস, আমাদের যদি কোয়ালিটিস থাকে, আমাদের যদি সেই আমরা অর্গানাইজেশনকে একটা রেভিনিউ জেনারেট করার সেই সক্ষমতা রাখি, তাহলে কিন্তু আমাদেরকে এই যে মুরগির মতনই যে মুরগিগুলো লাভজনক না বা যে সেইভাবেই আমাদেরকে ইয়ে করা হবে। তো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, অডিয়েন্স যারা আছেন আপনাদেরকে আমরা আমরা বিশেষ করে যে স্কিলস গুলো স্যার যে কথাগুলো বলেছেন আমাদের লাইভের মাধ্যমে, বা ওনার যে এক্সপিরিয়েন্স বা উনি যে বর্তমানে আছেন, বা ওনারাও কিন্তু বিভিন্ন সময় নতুন প্রেশারদের রিক্রুট দিচ্ছেন, ওনাদের এক্সপিরিয়েন্স অবজারভেশন থেকে কিন্তু এই জিনিসগুলাকে এমফাসাইজ করা হয়েছে পুরো সেশন জুড়েই। এবং যে জিনিসগুলাই আমাদের দরকার দরকার সেটা হচ্ছে আমাদের সফট স্কিল ডেভেলপ করতে হবে, টেকনোলজিক্যাল স্কিল ডেভেলপ করতে হবে, এবং ডে বাই ডে এই যে আমাদের ইসিজির মতন বা ইকোর মতন আমাদেরকে কি করতে হবে, এইভাবে একটা উতান পাতান বা নিজেকে একটু পিছন দিকে নিয়ে সামনের দিকে আগাতে হবে। তো স্যার আমরা আরো দুইটা কোয়েশ্চেন নিব। দুইটা কোয়েশ্চেনের মধ্যে এমডি মিলন হোসেন বলছেন, স্যার আমাদের কোন কোন দক্ষতা বা সক্ষমতা ছিল আপনার, বা আপনার মতো কোন কোন দক্ষতা বা সক্ষমতা অর্জন করলে ব্যাংক জব পাওয়ার তুলনামূলক সহজ হবে? স্যার বুঝতে দেখুন, পারছেন স্যার? ইনফো আবেদ, ইনফো আবেদ দিয়ে আপনি গুগলে সার্চ দেন, তাহলে আমার সমস্ত ধরনের প্রোফাইল গুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যেটাই বলেন সবগুলো পেয়ে যাবেন। এবং আপনি যদি আমার ইনফো আবেদ নামে একটা পেজও আছে, আমার একটা পেজ, আপনি যদি ফ্রেশার আপনারা বা যারা আছেন ওনাদেরকে সবাইকে বলছি যে এই পেজটাকে যদি আপনারা ফলো করেন, এবং আরেকটা আমার পেজ আছে ম্যাজিক স্কিলস, ম্যাজিক স্কিল বিডি, এই ম্যাজিক স্কিল বিডি অথবা ইনফো আবেদ, এই দুটো পেজ আপনি যদি ফলো করেন, তাহলে এখান থেকে অনেক টিপস এবং জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াটাকে একটা এন্টারটেইনমেন্ট হিসেবে ধরে নিয়েছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এন্টারটেইনমেন্ট হিসেবে ধরে নিবেই কারা? যাদের বয়স 50-60-এর উপরে চলে গেছে, যাদের আসলে আর কোনো কিছু করার নাই, সমাজে কোনো কিছু মানে ফিজিক্যালি কোনো কিছু দেওয়ার আর সুযোগটা কমে যায়। হ্যাঁ, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটাকে যদি আপনার কর্মক্ষেত্র বা ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা অন্যতম ইঞ্জিন হিসেবে ধরেন, তাহলে আপনার কাজে লাগবে। আমরা বিভিন্ন পোস্ট গুলো পড়ি না, আমরা শুধু লাইক দিই, আমরা প্রথমে লাইনটুকু পড়ি, এটার পরে পোস্টে এক্সিট করে যাই। এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, কোন কোন দক্ষতা যদি আমার কাছে বলেন, আমার কাছে সবচেয়ে সর্বপ্রথম দক্ষতা যেটা আমার কাছে হয়েছে, সেটা হচ্ছে গ্রাহকের সন্তুষ্টির কথা বিবেচনা করে এসেছি সর্ব সর্ব অবস্থাতে, সেই ক্যারিয়ারের প্রথম থেকে শুরু করে গ্রাহককে, গ্রাহকের সন্তুষ্টি বা গ্রাহক সাপোর্ট বা কাস্টমার সাপোর্টকে সাপোর্ট দিয়া। কারেক্ট? যেরকম আমি আমি হয়তো আগের থেকে একটু ব্যস্ত বেশি হয়ে গেছি এখন। আমার একটা মানে অন্যতম একটা কোয়ালিটি ছিল যে আমি সবার ফোন
ধরি, কারেক্ট? আমি যদি আপনার ফোনটা নাও ধরতে পারি, তাহলে আমি আপনাকে রিং ব্যাক করব। আমি যদি সাথে সাথে রিং ব্যাক করতে নাও পারি, আমি বিকালে রিং ব্যাক করব। আমি যদি বিকালে রিং ব্যাক না করতে পারি, আমি আগামীকাল রিং ব্যাক করব, কিন্তু আপনাকে রিং ব্যাক করবই করব। সো আমার গ্রাহকের ভিতরে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেছে, যে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে, না হয়তো আবেদ সাহেব কোনো ব্যস্ততা আছে, সেজন্য আমার ফোনটা ধরছে না, কিন্তু উনি রিং ব্যাক করবে। এই যে গ্রাহকের মনে যে একটা বিশ্বাস তৈরি করে ফেলেছি, এই বিশ্বাস তৈরি করাটাই হচ্ছে অ্যাজ এ আমাদের ভিতরে আপনারা যারা স্টুডেন্ট আছেন, বা যারা কর্ম অবস্থাতে আছেন, বা কর্মে ঢুকতে চাচ্ছেন, তাদেরকে আপনাকে এই লক্ষ্য রাখতে হবে যে আপনার বিশ্বাস অর্জন করতে হবে, যোগ্যতা বিশ্বাস 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 করানোর, এবং এইটাই যোগ্যতাটা, যেটাকে আমি বলছি যে এই যে কাস্টমার সাপোর্ট। হ্যাঁ, আমি সবসময় যেটা বলে থাকি, যে সহজে যেটা বলা যায়, যে রেসপেক্টফুল হইতে হবে, রেসপেক্টফুল হইতে হবে। আপনার একটা মেন্টর লাগবে, আপনার একটা মেন্টর লাগবে। এটাকে যদি আমরা ক্যাটারাইজ করি, মানে ক্যাটাগরাইজ করি, তাহলে যারা আছেন সবাই, ইনক্লুডিং জব হোল্ডার অর ফ্রেশার, এট ফার্স্ট ইউ নিড এ মেন্টর। প্রথমে আপনার একটা মেন্টর থাকতে হবে, যা যার দায়িত্বে আপনি নিজেকে ডেভেলপ করবেন। সে যেভাবে আপনাকে যেদিকে নিয়ে যেতে চাবে, আপনাকে সেদিকেই যেতে হবে। এবং আপনি যদি মেন্টরের কোনো কাজে কোশ্চেন তুলেন, মেন্টরের কোনো কাজের করে প্রশ্ন তুলেন, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন, কারণ আপনি তাকে সত্যিকার অর্থে মেন্টর হিসেবে নিলেন না। যদি মেন্টর হিসেবেই নেন, তাহলে তার উপরে কোনো প্রশ্ন করা চলবে না, উনি যেভাবে বলবেন আপনাকে সেভাবে চলতে হবে। এখন এই মেন্টর কয়টা নিবেন, কতগুলো মেন্টর নিবেন, তার কোনো ফিক্সড নিয়ম নীতি নাই। আপনি 5টা নিতে পারেন। আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য একটা মেন্টর নিতে পারেন। আপনার মেন্টাল হ্যাপিনেস ক্রিয়েট করার জন্য একটা মেন্টর নিতে পারেন। আপনার সোসাইটি ডেভেলপ করার জন্য একটা, দ্যাট ইজ ডিপেন্ড অন ইউ। অথবা আপনি একজনকে মেন্টর হিসেবে নিতে পারেন, সে আপনার যে অনুযায়ী কাজ করে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। দ্বিতীয় কাজ যেটা আসছে, সেটা হচ্ছে রেসপেক্টফুল হইতে হবে। আপনাকে অবশ্যই প্রত্যেকটা কাজের প্রতি রেসপেক্টফুল হইতে হবে। সেটা আপনি নিজের প্রতি যে কাজটা করলেন, সেটার প্রতি যেমন রেসপেক্টফুল হইতে হবে, সেরকম অপরজনের প্রতি যে কাজটা করছেন, সেটার অপরজন যে কাজটা করছে সেই কাজটাকে রেসপেক্টফুল হইতে হবে। রেসপেক্টফুল হইলে হবেটা কি, আপনি সব জায়গায় পজিটিভ জিনিস দেখতে পারবেন। রেসপেক্টফুল হইলে আপনি যে কাজটা পাবেন, আমার যদি বোর্ড থাকতো, আমি বোর্ডে আপনাদেরকে লিখে দিতে পারতাম। দয়া করে যদি আপনারা আমার কথাগুলো একটু পয়েন্ট আকারে নিয়ে নেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে, যখন আপনি রেসপেক্টফুল হবেন, তখন আপনার ভিতরে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে, পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে। আপনি সবকিছুর ভিতরে ভালোটুকু দেখতে পারবেন, আপনি খারাপটুকু দেখেন না। একজন আপনাকে বলছে এইসব ক্যারিয়ারে ট্রেনিং ফেনিং করে কোনো লাভ নেই, আপনি এই খারাপ জিনিসটুকু দেখেন না, আপনি নিয়েন না, আপনি পজিটিভটুকু দেখেন। সো রেসপেক্টফুল হইলেই আপনি কিন্তু পজিটিভনেসটা পাবেন। আমি 3rd নম্বরে রেসপেক্টফুল হওয়ার পরে যেটা বলবো, সেটা হচ্ছে প্রায়োরিটি করতে শেখা। প্রায়োরিটি, আমরা এই জায়গাতে সিনিয়ররাও ভুল করি, আর জুনিয়ররা যারা ফ্রেশার, যারা নতুন, তারা তো ভুল করবে, স্বাভাবিক, রাইট? প্রায়োরিটি, কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন, এই জিনিসটা আপনাকে অর্জন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি এখন কোনটাকে প্রায়োরিটি দিবেন, কোনটাকে প্রায়োরিটি দিবেন না। মনে করুন যে একটা জায়গায় ফ্রি অনলাইনে সেমিনার চলছে, আপনি সন্ধ্যা 7টার সময় ফ্রি অনলাইনে সেমিনার হবে, যেটা দিয়ে আপনি এই যে আমার যে কথাগুলো আপনারা শুনছেন, এই যে সময় আমাকে দিচ্ছেন, এট দ্য সেম টাইম আপনাদের মতন অনেকেই কিন্তু ফেসবুকে হয়তো গান দেখছে, অথবা নাটক দেখছে, অথবা অন্য কোনো ভাবে তার সময়টা নষ্ট করছে। কিন্তু আপনারা কিন্তু সত্যি ভাগ্যবান। এবং আমি আমার গুরুর কাছে মানে আমার মালিকের কাছে আপনাদের জন্য দোয়া করি, যেন মালিক আপনাদেরকে সবাইকে সুস্থ, সুন্দর, এবং এত কষ্ট করে যে আমার কথাগুলো শুনছেন, সেটার জন্য আপনাদের উপরে স্রষ্টার তরফ থেকে আপনাদের উপরে যেন রহমত বর্ষিত হয়। প্রায়োরিটি ছিল আমার 3য় পয়েন্ট, প্রায়োরিটি দেয়া। আপনাকে প্রায়োরিটি শিখতে হবে, কোনটাকে আপনি এখন প্রায়োরিটি দিবেন, বা কোনটাকে আপনি পরে প্রায়োরিটি দিবেন। তাহলে এই প্রায়োরিটি যদি আপনি করতে শিখেন, এটা যেরকম আপনার এখন লাগবে, ঠিক আপনার কর্মক্ষেত্রে ঢোকার সময় প্রায়োরিটি লাগবে,
এবং কর্মক্ষেত্রে ঢুকে পড়ারও এই প্রায়োরিটি লাগবে যে কোন কাজটা আপনি এখন করবেন, কোন কাজটা আপনি একটু পরে করবেন, বা কোন কাজটা আপনি একটু অনেক পরে করবেন। 4th নম্বর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফিডব্যাক। এই ফিডব্যাক দুইটা ভাবে হইতে পারে। এই ফিডব্যাক আপনি কাউকে ফিডব্যাক দিতে পারেন, আবার ফিডব্যাক নিতেও পারেন। ফিডব্যাক কাউকে দিতেও পারেন, কাউকে নিতেও পারেন। এই জায়গাতে আমরা যারা কর্মক্ষেত্রে অলরেডি আছি তারা অনেক বড় ভুল করে, যে ফিডব্যাক দিতে গিয়ে যদি বকা খায় বসের কাছে, কাজটা করতে পারে নাই তো বস তো এখন বকা দিবে, তা আমি কেন ফিডব্যাক এখন দিতে গেলে বকা দিব না। বা আপনি দেরি করে বাসা থেকে অনেক দেরি করে বাসায় ফিরেছেন, আপনার বাবা মা আপনাকে বকতে পারে, সেই ভয়ে আপনি একটা মিথ্যা একটা ঘটনা বানাই দিলেন। বা ক্লাসে আপনার টিচার কোনো কিছু প্রশ্ন করেছে, আপনি বোঝেননি, তারপরেও যদি বলি যে আমি বুঝি নাই, বস বলবে গাধা, মাথায় গর্ধব, গোবর ভরা নাকি, এইসব কথা শুনতে চান না বলে আপনি একটা মিথ্যা ফিডব্যাক দিলেন যে আপনি বুঝেছেন। সো এই ফিডব্যাকটা আপনার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে ফিডব্যাক আপনি যেরকম ফিডব্যাক দিবেন এবং ফিডব্যাক নিতেও হবে। যে কি ফিডব্যাক নিবেন, আপনি যে পড়াশোনা করছেন বা আপনি যে কাজ করছেন, যেভাবে চলাফেরা করছেন, সেটা কি রাইট ম্যানারে হচ্ছে কিনা, অন ট্র্যাকে হচ্ছে কিনা। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে কাউকে দেখছি না, আমি শুধু দু চোখ দিয়ে আমি হাসানকে দেখছি আর কিছু কমেন্ট দেখছি, কিন্তু আমি জানি যে মিনিমাম 500-র উপরে চোখ আমাকে দেখছে। তাহলে আমার যদি এই কথাটা সত্যিই হয় যে 500-র উপরে চোখ যদি আমাকে দেখেই থাকে, তাহলে কিন্তু ফিডব্যাকটা আমার নেওয়া উচিত, কারণ আমি তো জানি না যে আমি কেমন করছি। সো ফিডব্যাক যেরকম আমি নিব, সেরকম আমি ফিডব্যাক দিব। এই ফিডব্যাক নেওয়া বা দেওয়াটা, এটার একটা রাইট মোমেন্টে কাজটা করতে হবে। আপনি ফিডব্যাক নিলেন, একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে ফিডব্যাক নিলেন বা ফিডব্যাক দিলেন, এমন সময় ফিডব্যাক দিলেন সে সময় আপনার বসের কিছু করার ক্ষমতা নাই, ঘটনাটা অলরেডি ঘটে গেছে। সো এই ফিডব্যাকের কাছেও আপনাকে ডেফিনেটলি অত্যন্ত সংবেদনশীল হইতে হবে। তাহলে আমরা যদি একটু শর্ট আপ মানে সাম আপ করি, তাহলে প্রথমে আপনাকে একটা মেন্টর লাগছে, দ্বিতীয়ত আপনাকে রেসপেক্টফুল হইতে হবে। রেসপেক্টফুল হইলে আপনার ভিতরে পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে। পজিটিভ অ্যাটিটিউড তৈরি হলে যেটা হবে, পজিটিভ অ্যাটিটিউড আপনাকে যেটা করবে সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে, পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে। ওকে, তারপরে যেটা আসলো প্রায়োরিটি। আপনি যদি প্রায়োরিটি করতে শিখেন, তাহলে আপনার কোনটা এখনই করা উচিত, কোনটা কিছুক্ষণ পরে করা উচিত, কোনটা কিছু দেরিতে করা উচিত, এটা আপনাকে শেখা। এবং চতুর্থ হচ্ছে ফিডব্যাক, আপনি ফিডব্যাক প্রদান করছেন কতটুকু। তো এই 4টা পয়েন্ট যদি কেউ আপনারা ফলো করেন, তাহলে যারা ফ্রেশার আছেন এবং যারা কর্মক্ষেত্রে অলরেডি আছেন, ডেফিনেটলি সাকসেস আপনাদের হাতে ধরা দেবেই দেবে। এটা আমি বলছি না, এটা বড় বড় স্কলাররা বলছেন। বড় বড় যেরকম সূরা সূরা নহল, আমি যদি আয়াত নম্বরটা ভুল না বলে থাকি 59, হ্যাঁ আমি যদি ভুল না বলে থাকি 59, সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সেই বিষয়ে যিনি জানেন তার সাথে তোমরা কথা বলো। ইয়েস স্যার, সো ইয়েস। আপনার মেন্টর হওয়াটা কত বড় জরুরি দেখেন। আমাদের যে মুসা নবী, আমি ইসলামের কথা একটু বেশি বলবো, আমাদের যে মুসা নবী ছিলেন, উনাকেও জ্ঞান শিক্ষা আহরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজির নবীর সাথে যোগাযোগ করার জন্য বললেন, এবং খিজির নবীর সাথে তার দিন অতিবাহিত করার জন্য বললেন। সো এই সব জায়গাতেই আহ, সব জায়গাতেই কিন্তু আপনি দেখবেন যে মেন্টর, মেন্টর আমাদের নবী এসছে, রসুল এসছে, আমাদের ভিন্ন ধর্মে যেরকম শ্রীকৃষ্ণ এসছেন, বিষ্ণু এসছেন, আরো যেসব দেবতাগুলো রয়েছেন হিন্দু ধর্মে ওনারা এসছেন, খ্রিস্টান ধর্মে যেরকম যীশু খ্রিস্ট এসছেন, মাদার তেরেসা এসছেন, সেরকম হিন্দু ধর্মে স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ পরমহংসদেব বা মা সারদা দেবী এসছেন। সেরকম এরকম যুগে যুগে আমাদের যে রসুল নবী রসুল গুলো এসছেন, এরকম যুগে যুগে অবতার গুলো এসছিলেন, এবং সেই অবতার গুলোর মতনই আমাদেরকে কোনো না কোনো কারোর কাছ থেকে মেন্টরশিপটা নিতে হবে। এই মেন্টরশিপটা নিলে তিনারাই আমাদের মানে সামনের পথটাকে সুগম করে দিবে। হাসান।
জি স্যার, আমাদের সেশনের প্রায় আমরা শেষ দিকে চলে আসছি। আমরা যারা অডিয়েন্স যারা আছি পুরো সেশনে, আপনারা পুরো সেশন মনোযোগ দিয়ে দেখছিলেন এবং অনেক ধরনের কমেন্ট এবং অনেক ধরনের প্রশ্ন আপনারা রেখেছেন। আমরা সেগুলো আমি নিজে উপস্থাপনার মাধ্যমে স্যারের কাছ থেকে নিয়ে উত্তরগুলো আনার চেষ্টা করেছি এবং পুরো সেশনেই আপনারা খুবই অ্যাক্টিভ ছিলেন, সবাই ফিডব্যাক দিচ্ছেন, কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে বিষ্ণুবিলাস রায় উনি বলছেন এক্সিলেন্ট সেশন স্যার, কিপ আপ অ্যাটেনশন ইন্টারেক্টিভ উইথ অডিয়েন্স, ওকে। এবং রাফিকুল ইসলাম রাফি উনি আবার বলেছেন স্যার এই ধরনের কোর্স বা এই ধরনের সেশনে আপনি আবার যুক্ত হবেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর অনেক কিছু উৎসাহ পেলাম এই প্রোগ্রাম থেকে। আচ্ছা, আমরা আসলে এই যে ফিডব্যাকের ব্যাপারটা আমরা জানলাম যে আসলে ফিডব্যাকের মাধ্যমে নিজের হিডেন এরিয়া গুলো আমরা জানতে পারি, আমাদের নিজের সম্পর্কে জানতে পারি এবং কাউকে যখন ফিডব্যাক দিব সে তার সম্পর্কে সে জানতে পারে। এবং আজকে আমরা স্যার আমরা জানেন স্যার এই ধরনের সেশন গুলাতে আমরা সার্টিফিকেট অফ পার্টিসিপেন্ট দিয়ে থাকি। তো আজকে যারা ছিলেন পুরো সেশনে আমরা সার্টিফিকেট অফ পার্টিসিপেন্ট দিব, কিন্তু আমরা চাচ্ছি যে এই সেশন থেকে আপনারা কি জানতে পারছেন পুরো সেশনের একটা সামারি এবং মানে সেটা ফিডব্যাক আকারে আপনারা দিবেন এবং স্যার আপনাদের ফিডব্যাক গুলো অবশ্যই দেখবেন। আমরা চাই যে এই আমরা এই লাইভ শেষ হওয়ার পরে আমাদের পেজে এই লাইভটা থাকবে, আপনারা লাইভের এই পরে আপনারা এই সেশনটা দেখতে পারবেন। পরের যত ধরনের প্রশ্ন বা থাকে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পুরো সেশন থেকে দেখলে পেয়ে যাবেন। এবং আমরা চাচ্ছি যে আপনারা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের লার্নিং সামারি এবং ফিডব্যাক দিবেন এবং স্যার সেটা পরবর্তীতে দেখবেন, আমরাও স্যারকে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আসলে অ্যাকচুয়ালি কিছু জানতে পারছেন বা পেরেছেন কিনা পুরো সেশন থেকে। এবং এই ফিডব্যাকটা নেওয়ার ফলে কি হবে যে আমরা আসলে আপনাদেরকে কি দিতে পেরেছি এবং স্যার কি দিয়েছে আপনাদেরকে সেটাও স্যার নিজেই এমফাসাইজ করতে পারবে জিনিসটা। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যারা ছিলেন পুরো সেশনে। এবং মিতন রায় উনি এক্সিলেন্ট সেশন অ্যাবাউট গিভিং। হাসান, আপনার হাতে আর কতটুকু সময় আছে? স্যার আমরা প্রায় শেষ করে দিব স্যার। আমাদের আসলে এই যে আপনার কথা শুনতেছিলাম স্যার পুরো সেশন জুড়ে, আসলে আপনি যেভাবে বিষয়গুলোকে পয়েন্ট আকারে দিয়েছেন স্যার প্রতি, সো আমাদের অলরেডি স্যার 20 মিনিট ওভার হয়ে গেছে স্যার। আমরা 9টায় রাখার কথা, অলরেডি আপনি অনেক কিছু বলেছেন স্যার। এখন আমরা প্রায় শেষ করে ফেলবো স্যার। আপনি আমাদের উদ্দেশ্যে স্যার 2 মিনিট বলবেন। স্টুডেন্টদের, আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের ভিতরে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন ব্যাংকিং ক্যারিয়ার কিভাবে করতে হয় বা ব্যাংকিং ক্যারিয়ারে কিভাবে যেতে হয়। সো আমি এই কোশ্চেনের আরেকটা অ্যান্সার আমাকে দেওয়া উচিত মনে করি, তাই আমি একটু আপনাদেরকে দিতে বলছি। সেটা হচ্ছে যে আপনার ভিতরে ট্রানজেকশনাল বিহেভিয়ারটা এইটাকে তৈরি করা স্টুডেন্ট অবস্থাতেই। আপনি যে পয়সা যেটা খরচ করছেন সেটা ব্যাংকিং ট্রানজেকশন বিহেভিয়ার তৈরি করা আপনার ভিতরে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি ব্যাংকে কাজ করতে যেতে যাচ্ছেন। সো আপনি যদি ব্যাংকে চাকরি করতে চান তাহলে এই ব্যাংকিং ট্রানজেকশন বিহেভিয়ারটা, আপনার ফিনান্সিয়াল ট্রানজেকশন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি আপনি খরচ করেন তাহলে ইন্টারভিউ বোর্ডে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আপনার মনের থেকে অনেকভাবে তৈরি হবে। যেরকম আপনি যদি একটা ট্রানজেকশন করার জন্য ব্যাংকিং এর মাধ্যমে চ্যানেলে ট্রানজেকশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি এখান থেকে জানতে পারবেন যে কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়। আপনি নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আপনি দেখলেন কতগুলো ফর্ম ফিল আপ করতে হয়, কতগুলো মানুষ এটার সাথে জড়িত, কত জায়গায় সিল মারতে হয়, কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হয়। সো আপনি যদি মনে করেন যে না, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে তো অনেক টাকা লাগে বা মিনিমাম ব্যালেন্সের জন্য পেমেন্ট করতে গেলে টাকা দিতে হয়। তো এরকম অনেকগুলো ব্যাংক আছে যেসব ব্যাংকগুলোতে প্রিপেইড কার্ড পাওয়া যায়, যে প্রিপেইড কার্ডগুলোর কোনো মেইনটেনেন্স ফি লাগে না, কোনো চার্জ লাগে না। তার মধ্যে মিডল্যান্ড ব্যাংক এর একটা প্রিপেইড কার্ড আছে, মিডল্যান্ড ব্যাংক প্রিপেইড কার্ড, যেটা সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জ লাগে না, কোনো মানে এটা নেওয়ার জন্য কোনো অ্যানুয়াল ফি নাই, কোনো এসএমএস চার্জ নাই, কিছুই নাই। আমি যেটা বলতে চাই
যে আপনি যখন একটা প্রিপেইড কার্ড নিতে যাবেন তখন আপনাকে কি কি ডকুমেন্ট লাগে, এটা কিন্তু আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে জানাবে। সো আপনি ব্যাংকিং ক্যারিয়ারে মনে করেন আপনার জব হয়ে গেল, হয়ে গেলেই কিন্তু কোনো না কোনো ভাবে এই কাজগুলো আপনাকে করতে হবে। এই যে আপনার বিহেভিয়ারটা আপনি চাকরিতে যাওয়ার আগেই মানে আপনি এই জ্ঞানটা নিয়ে মানে সশরীরে সশরীরে এটা আপনি জানেন, সবাই জানে ব্যাংক ওপেন অ্যাকাউন্ট ওপেন করতে গেলে একটা ফর্ম লাগে, একটা ফিল আপ করতে হয়, একটা হয়তো ছবি লাগে। নো, এভাবে না। আপনি যখন সশরীরে ব্যাংকের কাউন্টারে যে উপস্থিত হবেন তখন আপনি দেখতে পারবেন যে একটা কাউন্টারের যিনি আপনার রিলে সার্ভিসটা দেওয়ার জন্য যিনি ক্লায়েন্ট সার্ভিস অফিসার আছেন তিনি কিভাবে আপনার সাথে কথা বলেন, তিনি কিভাবে তাকাচ্ছেন, তিনি কিভাবে হাত নাড়াচ্ছেন, তিনি কিভাবে বসছেন। এই জিনিসগুলো কিন্তু আপনি একটা সিম্পল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আপনি দেখতে পারবেন, যেটা কিনা ওই কাজটা ওই জ্ঞানটা কিন্তু আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে চার্জেস কত, ওকে ফাইন, ইউ ক্যান গো মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকে একটা প্রিপেড কার্ড নিতে পারেন। একটা মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ড নেওয়ার জন্য আপনার কোনো চার্জেস লাগছে না। ওকে, তো তাহলে বিনা চার্জে আপনি একটা নিতে যাচ্ছেনটা কি, আপনি আপনার একটা ট্রানজেকশন বিহেভিয়ার, ফিনান্সিয়াল বিহেভিয়ার ট্রানজেকশন নিজের ভিতরে গ্রো করার জন্য আপনি একটা কার্ড নিতে চাচ্ছেন। কিন্তু আসলে আপনার উদ্দেশ্যগুলো অনেক। একটা ব্যাংকের এনভায়রনমেন্ট কি, একটা ব্যাংকের মধ্যে কি কাজ হয় সেটা কিন্তু আপনি 5 মিনিট 10 মিনিট ব্যাংকের মধ্যে বসে থেকে দেখতে পারবেন। গ্রাহক কিভাবে, ক্লায়েন্ট সার্ভিস অফিসার কিভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছে সেটা আপনি শিখতে পারবেন। আপনি এই কার্ডটি নেওয়ার পরে আপনি বিভিন্ন জায়গাতে ট্রানজেকশন করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করবেন সেই সমস্যাগুলোরই হয়তো উত্তর কোনো একদিন আপনাকে দিতে হতে পারে যখন আপনি ব্যাংকে চাকরি করবেন। সো আমি বলতে চাচ্ছি যে যারা ব্যাংকিং ক্যারিয়ারে কাজ করতে চান কোনো না কোনো ভাবে ব্যাংকের কোনো না কোনো প্রোডাক্টসের সাথে নিজেকে সংযুক্ত করুন, নিজেকে সংযুক্ত করুন, সশরীরে সংযুক্ত করুন। তাহলে ব্যাংকিং ক্যারিয়ারে আপনার কি কি কাজ করতে হয় সেগুলো আপনি আগে থেকে জানতে পারবেন। সো মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ড, যেটা একটা ডুয়েল কারেন্সি, এটা আপনি বাংলাদেশে ইউজ করতে পারবেন, ইন্টারন্যাশনালি ইউজ করতে পারবেন, অনলাইন পেমেন্ট গেটে কেনাকাটা করতে পারবেন, ফেসবুক বুস্টিং করতে পারবেন, হোয়াট এভার ইট ইজ। আপনি এই কার্ডটা দিয়ে আপনার ট্রানজেকশন বিহেভিয়ারটা তৈরি করুন। আপনার ফিনান্সিয়াল, আপনি কোনো জায়গাতে একটা জামা কিনছেন, কেন আপনি জামাটা নগদ টাকায় কিনবেন, আপনি কার্ড দিয়ে পেমেন্ট করুন এবং মিডল্যান্ড ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করুন এবং দেখুন মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে কোথায় কোথায় জামা কাপড় কিনলে 10%, 20%, 30% ডিসকাউন্ট পাওয়া যায়। আপনি হসপিটালে অসুস্থ কাউকে পেমেন্ট মানে হসপিটালে পেমেন্ট করবেন, মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইটে যে ঢুকে দেখুন কোথায় কোথায় কোন কোন হসপিটালে টাই আপ করা আছে ডিসকাউন্টে, আপনার ডায়াগনস্টিক সেন্টারের সাথে টাই আপ করা আছে, হসপিটালের পরে টাই আপ করা আছে। তাহলে আপনি একটা কার্ডের মাধ্যমে, শুধু একটা কার্ড নিতে গিয়ে, মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ডগুলো নিতে গিয়ে আপনি কতগুলো জিনিস শিখে ফেললেন, যে জিনিসগুলো আপনারা যারা ছাত্র আছেন তাদের উচিত এখন থেকে শুরু করা। হ্যাঁ, আপনার ওই অঞ্চলে যদি মিডল্যান্ড ব্যাংক না থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। আমি জাস্ট যেহেতু মিডল্যান্ড ব্যাংকে কাজ করছি তাই আমি মিডল্যান্ড ব্যাংকের কথা বলছি। আপনি সোনালী ব্যাংক, আপনি জনতা ব্যাংক, আপনার ইউসিবিএল ব্যাংক, সিটি ব্যাংক, হোয়াট এভার ইট ইজ, আপনার বাড়ির কাছে যে ব্যাংকটাই আছে, আমার কথা হচ্ছে যে আপনি নগদ টাকা পরিহার করুন, ক্যাশলেস সোসাইটি গড়তে তৈরি সহায়তা করুন, ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে সহায়তা করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে টেকনোলজির সাথে আপগ্রেডেড না করতে পারবেন। আজকে দেখুন সময় অনেক কিভাবে চলে গেল। আপনি নোকিয়া, এত একটা ভালো কোম্পানি, এত ভালো কোম্পানি, যারা কখনো কাস্টমারের সাথে কখনোই কোনো 2 নম্বরই করেনি, সেই নোকিয়াকে কিন্তু মার্কেট থেকে চলে যেতে হয়েছে। আজকে যদি আপনি কোডাক ফিল্মের কথা চিন্তা করুন, যাদের ক্যামেরার ফিল্ম কোটি কোটি পিস বিক্রি হয়েছে, আজকে একটি পিসও ফিল্ম বিক্রি হচ্ছে না। কেন? তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে নাই। আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে সব মহাশূন্যে, গ্যালাক্সি থেকে শুরু করে আপনার দেহের ভিতরে সব জায়গায় পরিবর্তনশীল। সো আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে তো ডেভেলপমেন্ট করা যাবে না। নোকিয়া, কোডাকের মতন ওরা যেরকম হারিয়ে গেছে সেদিন, তেমন আপনাকেও হারিয়ে যেতে হবে। তাই আমি বলছি যে আপনার ব্যাংকিং ক্যারিয়ারে যদি চাকরি করতে চান, আপনি নিজের ভিতরে ব্যাংকিং ক্যারিয়ারের অভ্যেসগুলো গড়ে তুলুন। আপনি নগদ টাকা পরিহার করুন, নগদ টাকা পরিহার পরিবর্তে এই ট্রানজেকশন গুলো আপনি ভার্চুয়ালি কার্ডের মাধ্যমে বা ডিএফ আপনার ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আপনার এই বিহেভিয়ারটা আপনার ভিতরে তৈরি করুন। এই সার্ভিসটা গ্রহণ করুন, তৈরি করুন, বুঝুন যে কি কি বিষয়ে আপনাকে ডেভেলপ করতে হবে, কি কি বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে,
সেই অনুযায়ী কাজ করুন এবং অ্যাডমিশন টেস্টগুলোতে জয়েন করুন, অথবা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে একটা এক্সপিরিয়েন্স তৈরি করে ব্যাংকিং এ অ্যাপ্লাই করুন, আপনার নিশ্চিত চাকরি হয়ে যাবে। আর যারা ব্যাংকিং এ চাকরি করার জন্য বিভিন্ন কোচিং সেন্টারে পয়সা দিয়ে কোচিং করছেন, আমার মনে হয় না পয়সা দিয়ে কোচিং করে ব্যাংকিং এ চাকরি পাওয়া যায়। ব্যাংকিং ক্যারিয়ারের জন্য খুব অল্প কিছু সূত্র, অল্প কিছু ফর্মুলা, আপনাকে সুদ কষা কিছু অঙ্ক দিবে, ইন্টারেস্ট ক্যালকুলেশনের উপরে কিছু অঙ্ক দিবে, আপনাকে ঐকিক নিয়মে কিছু অঙ্ক দিবে, আপনাকে কিছু সেন্টেন্স মেক করার জন্য সেন্টেন্স দিবে, বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা। আপনাকে কোনো একটা বিষয়ের উপরে লিখতে বলবে, এবং ব্যাংকিং হলে অবশ্যই সেটা ব্যাংকিং কোনো জিনিসের উপরে লিখতে বলবে। আপনি কোন ব্যাংকে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই ব্যাংকের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্টটি কি সেটা আপনি আগে দেখুন। যেরকম আপনি যদি ব্র্যাক ব্যাংকে পরীক্ষা দিতে চান, তাহলে ব্র্যাক ব্যাংকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এসএমই ব্যাংকিং। সো আপনাকে এসএমই ব্যাংকিং এর পরে পড়ালেখা করে যেতে হবে। আপনি যদি মিডল্যান্ড ব্যাংকের দিকে চিন্তা করুন, তাহলে আপনাকে দেখতে হবে মিডল্যান্ড ব্যাংকের মিডল্যান্ড অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, মিডল্যান্ড ব্যাংকের প্রিপেইড কার্ড, এটা মিডল্যান্ড ব্যাংকের অন্যতম হাই প্রোডাক্ট। সো আপনার এটার পরে পড়াশোনা করে যেতে হবে। আপনি যদি ইসলামী ব্যাংকে পরীক্ষা দিতে যান, তাহলে ইসলামের কয়েকটা বিষয় রয়েছে, কিছু হাদিস রয়েছে, কিছু আয়াত রয়েছে, সেই আয়াতগুলো একটু পড়ে যেতে হবে বা সেই আয়াতগুলোর উপরে জ্ঞান অর্জন করে যেতে হবে। সো আপনি যখন যেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই ব্যাংকের বা সেই প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার নলেজ রাখতে হবে, কারণ ওই প্রতিষ্ঠানের পরে কিছু কোশ্চেন আপনার কাছে আসবে। হাসান, আমি দুঃখিত আপনার কথা বলার মাঝখানে আমি কথাগুলো ঢুকে মানে কথা বলে ফেললাম। হাসান। না স্যার, ঠিকই আছে স্যার, এই গাইডলাইন গুলো আমাদের জন্য খুবই দরকার ছিল স্যার। লাস্ট একটা প্রশ্ন নিব, আপনি 1 মিনিটে দিয়ে দিবেন স্যার, আশা করি। ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার, সাধারণ বিভাগ থেকে ব্যাংকার হওয়ার জন্য বর্তমানে অনলাইনে অনলাইনে অনেক ধরনের ট্রেনিং দিচ্ছে, এবং সেইগুলোর সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ স্যার? আসলে শুনেন, আমি একটা কথা বলছি, সার্টিফিকেট কিন্তু আগেই বলেছি, সার্টিফিকেট একটা গেট পাস ছাড়া আর কিছুই না। সার্টিফিকেট ছাড়া, গেট পাস ছাড়া কিছুই না। আপনি কি পারছেন এই সার্টিফিকেটটা নিয়ে আপনার ভিতরে কতটুকু ডেভেলপমেন্ট আসছে, কতটুকু পরিবর্তন আপনি করতে পেরেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সার্টিফিকেটটা কিন্তু আসলে কাগজ দিয়ে কেউ দেখতে চায় না। আপনি ইন্টারভিউ বোর্ডে বসলেই, আপনাকে দুটো তিনটে কোশ্চেন করলেই আপনি বুঝে ফেলবো যে আপনার ভিতরে নলেজ কতটুকু। কারণ সার্টিফিকেট একটা গেট পাস ছাড়া আর কিছুই না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, সার্টিফিকেট একটা গেট পাস। বরঞ্চ এই গেট পাসটা আপনি যখন নিচ্ছেন, সেটা কতটুকু আপনার ভিতরে নিতে পারলেন, কতটুকু আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে আনতে পারলেন, কতটুকু আপনার, আমরা আমরা অনেকেই মানে দেখুন, কথায় কথা আসে, যেহেতু টাইম কনস্ট্যান্ট, আমাদের আরো অনেক প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ, আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই। হ্যালো, হ্যালো, সরি, আমাকে আপনারা শুনতে পেয়েছেন কিনা আমি জানি না। জি একটু স্যার। স্যার। ইনকনভিনিয়েন্ট হয়ে গেছিল। সো আমি জি যেটা স্যার। বলতে চাই, যে সার্টিফিকেট নিয়ে আসলে কোনো তেমন কোনো একটা লাভ নাই যদি ওই সার্টিফিকেটটা আপনি আপনার ভিতরে না আনতে পারেন। হাসান। ইয়েস স্যার, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রাইট হাসান। স্যার। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার আমাকে? হাসান, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে স্যার, শোনা যাচ্ছে কি আমাকে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা ছিলেন অনেক সময়, অনেক ধৈর্য ধরে আমাদের পুরো সেশনটাই ছিলেন, এবং পুরো সেশনের মাধ্যমে আমরা ট্রাই করেছি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আমাদের স্যার আপনাদেরকে ওনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকবে, সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে আমরা স্যারের কাছে উপস্থাপন করার ট্রাই করব। এবং যেহেতু আমাদের সময় প্রায় শেষ, আমাদের সময় ওভার হয়ে গেছে আধা ঘন্টা, আমরা হাফ অ্যান আওয়ার বেশি নিয়ে নিয়েছি আপনাদের জন্য, এবং আপনাদের আগ্রহ দেখে স্যারও
আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করেছেন। আমরা ইন ফিউচারে আরো ট্রাই করবো এসি ক্যারিয়ার একাডেমির মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো সেশন দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। এবং সার্টিফিকেটের ব্যাপারে যদি বলি, সার্টিফিকেট অফ পার্টিসিপেন্টের জন্য আমরা একটা ফিডব্যাক ফর্ম দিব, এবং আপনাদেরকে যারা ছিলেন আপনারা পুরো সেশনে আমরা আপনাদেরকে ইমেলের মাধ্যমে ফিডব্যাক লিংক এবং কি কি টাস্ক করতে হবে সেই জিনিসগুলো আমরা দিয়ে দিব, এবং একদিনের সময় দিব। সেই সময়ের মাধ্যমে আপনারা আপনাদের ফিডব্যাক ফর্ম এবং অন্যগুলো টাস্ক গুলো আপনারা জমা দিয়ে দিবেন। তারপরে আমরা 2 দিনের মধ্যে আমরা আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিব। এবং আপনাদের জন্য খুবই একটা সুখবর যদি বলি, আমরা কমিউনিকেশনস এন্ড সোশ্যাল মিডিয়া এটিকেটের উপরে আমরা আগামী 20 তারিখে একটা সেশন নিয়ে আসছি। খুবই অ্যামেজিং একটা সেশন হবে, সেটা আমরা প্রাইভেটলি সেশনটা করব, এবং সেই সেশনটা আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো সেশনে থাকার জন্য। এবং পুরো সেশনটাই ছিল খুবই অ্যামেজিং একটা সেশন। স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে ওনার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, পার্সোনাল অবজারভেশন থেকে শেয়ার করেছেন। এবং ইন ফিউচার আমরা ট্রাই করব স্যারের মাধ্যমে আরো কোনো একটা সেশন আয়োজন করার জন্য। হ্যাঁ, আপনারা অনেকেই ইন্টারভিউ স্কিল নিয়ে বা ইন্টারভিউ নিয়ে অনেকগুলো প্রশ্ন করেছেন। আজকে আমাদের সেশনের প্রায় আধা ঘন্টা উপরে বেশি নিয়ে নিচ্ছি আমরা আপনাদের আগ্রহ দেখে। এবং আপনাদের সব প্রশ্ন ইন ফিউচার আমরা দেওয়ার চেষ্টা করব স্যারের মাধ্যমে। এবং আপনারা যারা আছেন এবং স্যার সম্পর্কে, এবং স্যারের কিন্তু স্পেশাল একটা পেজ আছে, বা ওনার সম্পর্কে যদি জানতে চান, বা উনি ইন ফিউচার উনি কিভাবে এই জায়গায় এসেছেন এবং কি কি ধরনের স্কিল থাকলে বা আমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে সেটা আমরা জানতে পারবো ইনফো আবিদ এর মাধ্যমে। সেটা আমি অলরেডি আপনাদের মাধ্যমে শেয়ার করে দিয়েছি ভিডিওর লিংকে। আপনারা কমেন্ট সেকশনে আমাদের ভিডিও এই যে লিংক পেয়ে যাবেন, এবং আমরা আপনাদের সাথে এই লিংক ওনার পেজটা শেয়ার করে দিব, ইমেলের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিব। আপনারা সবাই এড হয়ে যাবেন, এবং স্যারের কি আপনারা ওখানে বিভিন্ন প্রশ্ন করে স্যারের মাধ্যমে আপনারা উত্তর নিতে পারবেন আশা করি। স্যার আপনি 1 মিনিট যদি লাস্ট বলেন স্যার। হ্যাঁ, আসলে আমারও খুব মজা লাগছিল যে অনেক পুরনো স্মৃতিতে চলে গিয়েছিলাম, অতীতে চলে গিয়েছিলাম, কারণ অতীতের সেই কথাগুলো তো নিয়ে আসে, হিস্ট্রি দিয়ে ইয়ে করতে হয়। হাসান, ডেফিনেটলি আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে এবং আপনার চেয়ারম্যান সাহেবকে আমার তরফ থেকে অভিনন্দন যে আমরা আমরা আপনারা এই কাজটা এগিয়ে নিয়ে যান। এবং আজকে দিনেরা আপনারা আপনার কথাগুলো শুনলেন, আমাদের এই কথাগুলো বা এই প্রতিষ্ঠান থেকে যে ভিডিওস গুলো থেকে যাচ্ছে অনলাইনে সেগুলো আপনারা বারবার দেখবেন এবং মন দিয়ে দেখবেন। তাহলে হবে কি, আপনি আপনার ভুলগুলো ঠিক করতে পারবেন। আমি স্রষ্টার কাছে আপনাদের জন্য দোয়া রাখছি যে স্রষ্টা যেন আপনাদের মনোকামনা বাসনাটাকে পূর্ণ করে, আর এই পূর্ণ করার জন্য যে যোগ্যতাটুকু আপনার দরকার সেই যোগ্যতাটুকু যেন আপনাকে স্রষ্টা দান করে। আর ডেফিনেটলি আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং মিডল্যান্ড ব্যাংকের যেহেতু কার্ড ডিভিশনে আমি আছি, এই কার্ড নিয়ে আমি কাজ করি। তো আমাদের মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ডটি আপনারা নিতে পারেন সবাই। এই কার্ডটি নিতে কোনো চার্জ লাগে না, শুধু এনআইডি, ফটো আর একটা ইউটিলিটি বিল কপি নিলেই আপনি ফ্রিতে কার্ডটা নিতে পারবেন। ইনিশিয়াল একটা ডিপোজিট করতে হয়, যেটা কিনা আপনি পরবর্তীতে ট্রানজেকশন করার মাধ্যমে খরচ করে দিতে পারেন। তো থ্যাংক ইউ হাসান, এবং শুভকামনা হাসান আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে। থ্যাংক ইউ হাসান। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এখন লাইভ ক্লোজ করব, এবং ইন ফিউচারে আপনাকে আমাদের এসি ক্যারিয়ার একাডেমির সাথে পাবো। আমাদের স্টুডেন্ট যারা আছে আপনাকে সবসময় পাশে পাবো সেই প্রত্যাশা রেখেই যারা আছেন সবাইকে আমাদের সালাম, এবং এসি ক্যারিয়ার পক্ষ থেকে সুস্বাগতম। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার তরফ থেকে সালাম।